তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব ৩৬। মেঘে ঢাকা আকাশটা যেন আজ হিয়া মনের প্রতিচ্ছবি। চারদিকে ঝুমঝুম করে বৃষ্টি নামছে অবিরাম, নিরবচ্ছিন্ন। বেলকনির দোলনায় বসে ধীরে ধীরে দুলছিল হিয়া। শীতল বাতাস তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল, ভেজা হাওয়ায় কাঁপছিল তার শরীর। তবুও সেই ঠান্ডা তার ভেতরের অস্থিরতাকে একটুও কমাতে পারছিল না। এখন শিশির বাসায় নেই। তার ওপর হঠাৎ করে বাড়ির সবার কথা ভীষণ মনে পড়ছে, মামা, ভাইয়া, ভাবি, ছোট্ট মিহি, এমনকি সেই মানুষটার কথাও, যাকে ঘিরে তার জীবনে এত ঝড় বয়ে গেছে। সব মিলিয়ে বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছিল। হিয়া দোলনায় বসেই আকাশের দিকে তাকিয়েছিল। বৃষ্টির ফোঁটা কখনো এসে গালে পড়ছে, কখনো হাত ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সে যেন কিছুই অনুভব করছে না। ঠিক তখনই হঠাৎ কোমরে শীতল এক স্পর্শ। চমকে উঠে সে পাশ ফিরে তাকালো। শিশির তার গা ঘেঁষে বসে আছে, এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরা। মুখে ক্লান্তি, চোখে চাপা কিছু অনুভূতি যা সহজে বোঝা যায় না। তাকে দেখেই হিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলল। যেন বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা হলো। কিছুক্ষণ দুজনেই চুপ। শুধু বৃষ্টির শব্দ, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। এই নীরবতার মাঝেই হিয়া ধীরে বলল, কোথায় গিয়েছিলেন? শিশির শান্ত স্বরে উত্তর দিল, ও বাড়িতে। একটা সাধারণ উত্তর, কিন্তু হিয়া ভেতরটা যেন কেঁপে উঠল। সে হঠাৎই ঘুরে শিশিরে দিকে পুরোপুরি মুখোমুখি হয়ে বসল। তার চোখ বড় হয়ে গেছে, মুখের রং ফ্যাকাশে। আপনি আমাকে নিয়ে গেলেন না কেন? শিশির এবার চোখ তুলে তাকালো। দৃষ্টিটা ঠান্ডা। ও বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। কথাটা যেন হিয়ার বুকে কাটার মতো বিঁধল। সে থামল না। কেন? আপনি তো গেলেন, আমাকে নিয়ে গেলে কি হতো? এইবার শিশিরের ধৈর্য ভেঙে গেল। তার কণ্ঠ শক্ত হয়ে উঠল। অতিরিক্ত প্রশ্ন আমার পছন্দ নয়। একটা বাক্য, কিন্তু সেটা বজ্রপাতের মতো আঘাত করল। মুহূর্তেই হিয়া মুখটা চুপসে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রু টলমল করতে লাগল। হিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হলো না। ধীরে ধীরে সে চোখ নামিয়ে নিল। অশ্রুগুলো আর আটকে রাখতে পারল না, চুপচাপ গড়িয়ে পড়তে লাগল গাল বেয়ে। বৃষ্টির শব্দ যেন আরো জোরে শোনা যাচ্ছে এখন। যেন আকাশও তার সাথে কাঁদছে। শিশির চুপ করে আছে। তার হাত এখনো হিয়া কোমরে, কিন্তু আগের মতো দৃঢ় নয়। হিয়া ধীরে দোল খেতে খেতে স্থির হয়ে গেল। তার ভেতরের সব প্রশ্ন, সব অভিমান জমে রইল বুকের ভেতরেই। হিয়া নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বলল, মামা, ভাইয়া, ভাবি, মিহি সবাই কেমন আছে? শিশির আগের মতোই সংক্ষিপ্ত উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো। হিয়া কিছুটা ইতস্তত করে আবার জিজ্ঞেস করল, আর মামনি? এই প্রশ্নটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। মুহূর্তেই শিশিরে চোখ রক্তিম হয়ে উঠল। সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল হিয়া দিকে। হিয়া ভয় গুটিয়ে গেল, তার গলা শুকিয়ে আসছে। হঠাৎ শিশির গর্জে উঠল, তোকে বলেছি না, ওই বেয়াদব মহিলার নাম আমার সামনে উচ্চারণ করবি না। সে ভালো আছে না খারাপ আছে সেটা জেনে তুই কি করবি? ওই জঘন্য মহিলার জন্যই আমাদের জীবন থেকে সবচেয়ে অতি মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে। তারপরও তুই জানতে চাস সে কেমন আছে? হিয়া কাপা গলায় নিচু স্বরে বলল, মায়েরা কখনো জঘন্য হয় না। এই কথা শুনে শিশিরে রাগ যেন আরো বেড়ে গেল। সেই হিয়া গাল শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠ কর্কশ হয়ে উঠল, সে যদি জঘন্য না হয়, তাহলে আমার সন্তানকে কেন মেরে ফেলল? কেন আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পারল না? কেন সে তার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো? এর কোনো উত্তর আছে তোর কাছে? জানি, তোর কাছে কোনো উত্তর নেই। তাই বলছি ওই মহিলার নাম আর কখনো আমার সামনে উচ্চারণ করবি না, মাইন্ড ইট। হিয়া ব্যথায় কুঁকড়ে গেল। তার চোখে অশ্রু চলে এল। শিশিরও বুঝতে পারল সে বেশি জোরে ধরে ফেলেছে। সে দ্রুত হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। কিছুটা নরম স্বরে বলল, সরি। আর কালকে সবাই তোকে দেখতে আসবে।
হিয়া আবার ধীরে জিজ্ঞেস করল, মামনি আসবে? এই কথায় শিশির আবার ক্ষিপ্ত হয়ে উঠল। মামনি, মামনি, মামনি। কি আছে তোর ওই মামনির মধ্যে? তুই এখনো কিভাবে তাকে সম্মান করিস? ছোটবেলা থেকে তোকে শুধু আঘাত আর কষ্ট দিয়েছে। ঠিকমতো খেতে দিত না। তোর মায়ের মৃত্যুর জন্যও সে দায়ী। এমনকি তোর সন্তানকেও সে মেরে ফেলেছে। তারপরও তুই তাকে মামনি বলিস? তোর ঘৃণা হয় না? হিয়া গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে নিজের হাত দিয়ে চোখের অশ্রু মুছে নিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শিশিরে কাছে গেল। শিশিরে শার্ট অনেকটা ভিজে গেছে বৃষ্টির মধ্যে বাসায় ফিরে আসার সময়। তবুও হিয়া গিয়ে তার কোলে বসল। দুহাত দিয়ে শিশিরে মুখ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, মামনি আমাকে যতই কষ্ট দিক না কেন তার মধ্যে আমি আমার মায়ের গন্ধ পাই। হয়তো সে আমাকে মায়ের মতো ভালোবাসে না, তবুও সে আমার মামনি। আর সে যা করেছে নিজের মেয়ের খুনির প্রতিশোধ নিতে। মামনি কি জানতো আমি তাকে মারিনি? ছোট খালাম্নি যা বলেছে, তাই বিশ্বাস করে এমন করেছে। শিশির তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোর মামনি কি বাচ্চা, যে যা বলবে তাই বিশ্বাস করবে? এরপর আর কোনো কথা বাড়াল না সে। শিশির ধীরে কে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। তারপর কোনো কথা না বলে উঠে ওয়াশরুমের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর শিশির গায়ে জড়ানো শার্ট পরিবর্তন করে ফিরে এলো। এখন তার শরীরের উপরের অংশ উন্মুক্ত, পরনে শুধু 3/4 প্যান্ট। তাকে এভাবে দেখেই হিয়া লজ্জায় লাল হয়ে গেল। তড়িঘড়ি করে হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলল। শিশির ধীর পায়ে তার দিকে এগিয়ে এল। কাছে গিয়ে হিয়া কপালে আলতো করে চুমু খেল। সেই স্পর্শে হিয়া পুরো শরীরে যেন অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। শিশির মুচকি হেসে তার চোখের উপর রাখা হাত সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হিয়া মুখ নিচু করে লাজুক কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে কেন এসেছেন? তাড়াতাড়ি কিছু পরে আসুন, প্লিজ। শিশির হালকা হাসল। একটু দুষ্টুমি ভরা স্বরে বলল, বদ মেয়ে বলে কি? আমি ল্যাংটা এসেছি নাকি আবার কিছু পরতে হবে? হিয়া চোখ রাঙিয়ে তাকালো। তার সেই রাগান্বিত দৃষ্টি দেখে শিশির চুপ করে গেল। তারপর ক্যাবিনেটের কাছে গিয়ে একটা টি-শার্ট বের করল। পরতে পরতে মুখ বাঁকিয়ে বলল, সত্যি কথা বললেও দোষ। একটু পরেই আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, তখন কিছু হবে না। আর এখন এত ঢংহু। হিয়া মুখে হালকা রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। শিশির আবার তার কাছে ফিরে এল। ধীরে ধীরে কে বিছানায় শুইয়ে দিল। হিয়া কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, সে বুঝতে পারছিল না শিশির কি করতে চাইছে। এরপর শিশির আলতো করে তার পেটের উপর থেকে জামা সরিয়ে মুখ গুজে দিল। যেন গভীর কোনো অনুভূতির মধ্যে ডুবে গেছে। হিয়া বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। সে বুঝতে পারল শিশিরে মনে পড়ে গেছে তাদের সেই অনাগত সন্তানের কথা। হঠাৎ হিয়া তরল কিছু অনুভব করছিল নিজের পেটে। প্রথমে বুঝতে পারেনি, কিন্তু পরক্ষণেই তার বুকটা কেঁপে উঠল। শিশির কাঁদছে। তার মতো শক্ত, কঠিন মানুষটা যে নিজের কষ্ট কখনো কাউকে দেখায় না সেও কাঁদছে। হিয়া কাপা কণ্ঠে ডেকে উঠল, শিশির ভাইয়া। শিশির ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো লাল, অশ্রুতে ভেজা। সে আলতো করে হিয়া গাল ছুঁয়ে দিল। সেই স্পর্শে ছিল অনুতাপ, অসহায়তা। ভাঙা কণ্ঠে সে বলল, সরি মিষ্টি, রিয়েলি রিয়েলি সরি। আমি আমাদের বেবিটাকে বাঁচাতে পারিনি, আমি সত্যি বাবা হিসেবে বার্থ। কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। হিয়া আর নিজেকে সামলাতে পারল না। সে শক্ত করে শিশিরে বুকে লেপ্টে রইল। সে নরম স্বরে বলল, শিশির ভাইয়া প্লিজ আর কষ্ট পাবেন না। সবকিছু আমাদের হাতে থাকে না। ভাগ্যে না থাকলে হাজার চাইলেও পাওয়া যায় না। আমাদের বেবিটা আমাদের ভাগ্যে ছিল না, তাই তো আমরা ওকে ছুঁতেও পারলাম না। কিন্তু এতে আপনার কোনো দোষ নেই। আপনি বাবা হিসেবে বার্থ না, আপনি তো বেস্ট, আমার দেখা সবচেয়ে ভালো বাবা। এই কথাগুলো যেন শিশিরে ভেতরের জমে থাকা অপরাধবোধটাকে একটু হলেও নরম করে দিল।
শিশির ধীরে ধীরে হিয়া মাথায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে ছিল অদ্ভুত এক শান্তি। তারপর হিয়া কপালে ছোট্ট একটা চুমু এঁকে মৃদুস্বরে বলল, মিষ্টি, তোকে আমি আবার একটা ছোট্ট বেবি গিফট করব। এবার আমাদের বেবিটা আমাদের ছেড়ে যাবে না, আমাদের কোল আলো করে আসবে। তোকে মা করে পাগল করে দেবে। আমি জানি আমাদের প্রথম বেবিটাকে আমরা কখনো ভুলতে পারবো না, ও আমাদের হৃদয় থাকবে সব সময়। কিন্তু ওর অভাবটা আমরা ভালোবাসা দিয়ে পূরণ করব নতুন করে। হিয়া মাথা নাড়ালো। তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু মুখে প্রকাশ করল না। এমনিতেই শিশির নিজেকে সবকিছুর জন্য দায়ী করে, তাই তার কষ্ট আর বাড়াতে চাই না। শিশির হিয়ার কপালে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। তারপর নাকে নাক ঘেঁষ ফিসফিসিয়ে আওড়াল, মিষ্টি, হুম, তোকে যদি নিজের করে চাই তাহলে কি তুই বারণ করবি? সিসিরে কথায় হিয়ার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তার চোখে লাজ, ভালোবাসা আর অদ্ভুত এক শিহরণ। সে ধীরে ধীরে মাথা তুলে সিসিরে চোখের দিকে তাকালো। শিশির তখনও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। গভীর, তীব্র, আর সম্পূর্ণ নিজের করে নেওয়ার এক আকাঙ্ক্ষা নিয়ে। হিয়া মৃদু কণ্ঠে বলল, আপনি সব সময় এমন করে বলেন কেন? আমি তো আপনার বউ, আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। শিশির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে একটু ঝুঁকে এলো। তার কণ্ঠে নরম গাম্ভীর্য। তার মানে আমার যা ইচ্ছে আমি করতে পারি? এই কথায় আর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে লজ্জায় চোখ নামিয়ে নিল। গাল দুটো লাল হয়ে উঠেছে। কোনো উত্তর দিল না, শুধু নীরবে নিজের সম্মতি জানিয়ে দিল। শিশির কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর মৃদু হাসল, একটা তৃপ্তির, ভালোবাসার, আর নিজের মানুষকে ফিরে পাওয়ার শান্তির হাসি। সে ধীরে ধীরে হিয়া মুখের কাছে এগিয়ে এসে খুব নরম স্বরে ফিসফিস করে বলল, বউ, রেডি হ আমার দেওয়া ভালোবাসার যন্ত্রণাগুলো সহ্য করার জন্য। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব ৩৭, প্রথমাংশ। দেখতে দেখতে কেটে গেছে পুরো এক সপ্তাহ। এই এক সপ্তাহে অনেক কিছু বদলে গেছে। কষ্ট, অভিমান, ভুল বোঝাবুঝি সবকিছু যেন ধীরে ধীরে গলে গিয়ে জায়গা করে নিয়েছে শান্তি আর ভালোবাসা। আজকের সকালটা অন্যরকম। আজ সিসিরে জন্মদিন। আর সেই উপলক্ষেই হিয়া আজ একেবারে বাঙালি বউ এর মতো শাড়ি পরে সেজেছে। হালকা মেরুন রঙের শাড়ি, কোমরে আঁচল গুজে নিয়েছে। চুলগুলো খোপা করে বাঁধা, সাধারণ অথচ অসম্ভব সুন্দর। কিচেন রুমে দাঁড়িয়ে সে একের পর এক রান্না করে যাচ্ছে। সিসিরে পছন্দের সব খাবার। তার কপাল বেয়ে ঘাম ঝরছে, শাড়ির আঁচল দিয়ে বারবার মুছে নিচ্ছে। শরীরটা আজ অন্য দিনের তুলনায় বেশি খারাপ লাগছে, মাথা ঘোরার মতো অনুভূতি হচ্ছে মাঝে মধ্যে, তবুও থামছে না সে। কারণ মানুষটার জন্য বছরে এই একটাই দিন। শিশির বারবার নিষেধ করেছিল, বাহির থেকে খাবার অর্ডার করবে, তাকে কোনো কষ্ট করতে হবে না। এমনকি আজই হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করানোর কথাও বলেছিল। কিন্তু হিয়া, সে একদমই শুনতে রাজি নয়। তার একটাই কথা, আজকে আমি আমার নিজের হাতে সব রান্না করব। এদিকে শিশির বাইরে থেকে ফিরে এসে পুরো বাসা খুঁজেও হিয়া কে পেল না। রুম, বারান্দা সব জায়গা ঘুরে অবশেষে তার মনে হলো হিয়া কিচেনে। মুহূর্তেই তার মেজাজ বিগড়ে গেল। ধূপধাপ পায়ে হেঁটে সে কিচেনের দিকে এগিয়ে গেল। কিন্তু কিচেনে ঢুকেই যেন তার সব রাগ উধাও হয়ে গেল। হিয়া ঝুঁকে রান্না করছে, চুলের কিছু গোছা এলোমেলো হয়ে গালে লেগে আছে। কপালে ঘামের বিন্দু, কোমরে গুজে রাখা আঁচল। এই দৃশ্যটা দেখেই শিশির থমকে গেল। নিঃশব্দে এগিয়ে গিয়ে সে হিয়া পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। এবং ধীরে ধীরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হিয়া হঠাৎ স্পর্শে ভয় কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই চেনা উষ্ণতা বুঝে শান্ত হয়ে গেল। মৃদু স্বরে বলল, শিশির ভাইয়া, আপনি চলে এসেছেন? শিশির তার ঘাড়ে নাক ঘষে ফিসফিস করল, তোকে বারণ করার পরেও কেন কিচেনে এসেছিস? আমি তো বাহির থেকে খাবার অর্ডার করে দিতাম। হিয়া হালকা স্বাভাবিক গলায় উত্তর দিল, রোজ রোজ বাহিরের খাবার ভালো না, আর আজ আপনার জন্মদিন। একটু রান্না করলে কি এমন ক্ষতি? অনেক ক্ষতি,
আমার বউ শুধু হুকুম করবে, বুঝলি? আজাইরা কথা বলা বন্ধ করুন। আচ্ছা বলুন তো, ভাইয়া ভাবি কখন আসবে? টাইম হলে চলে আসবে। ঠিক আছে আপনি যান, ফ্রেশ হয়ে নিন। আমি আসছি একটু পর। না, আমি এখনই থাকব। হিয়া এবার একটু বিরক্ত হল। সে উল্টো ঘুরে শিশিরে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটা নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে বলল, আপনি গরম সহ্য করতে পারেন না। এখানে প্রচণ্ড গরম, রুমে যান। শিশির তাকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। মৃদু হেসে বলল, আমার বউ এতক্ষণ ধরে এই গরমে রান্না করছে আর আমি একটু পাশে থাকতেও পারবো না? হিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, হয়েছে এখন ওখানে গিয়ে বসুন আমি রান্না শেষ করি। শিশির হঠাৎ বলল, ওয়েট ওয়েট, তোর জন্য একটা জিনিস এনেছি। হিয়া অবাক হয়ে তাকালো। আবার কি? শিশির পকেট থেকে একটা প্যাকেট বের করল। হাসতে হাসতে বলল, তোর ফেভারিট চকলেট। সে চকলেটের প্যাকেট খুলে এক টুকরো চকলেট হিয়া মুখের সামনে ধরল আর ঠিক তখনই হিয়া শরীরটা কেমন যেন করে উঠল। গা গুলিয়ে উঠল হঠাৎ। সে একটু সরতেও পারল না, পরের মুহূর্তেই গড় গড় করে বমি করে ফেলল শিশিরে গাই। শিশির প্রথমে থমকে গেল। পুরো ব্যাপারটা বুঝতে তার কয়েক সেকেন্ড লেগে গেল। তারপর এক ঝটকায় হিয়া কে ধরে ফেলল। হঠাৎ এমনটা হবে, শিশিরের জন্য একদমই প্রস্তুত ছিল না। সেই হিয়া কে এক সেকেন্ডের জন্যও ছাড়ল না। সে শক্ত করে তাকে ধরে রাখল, যেন আবার কিছু হয়ে না যায়। কিছুক্ষণ পর যখন হিয়া বমি থামল, তখন সে ধীরে ধীরে তাকে নিয়ে বেসিনের সামনে দাঁড় করালো। এক হাতে হিয়া কে ধরে রেখেই অন্য হাতে এক গ্লাস পানি এগিয়ে দিল। হিয়া কাপা হাতে গ্লাসটা নিল। ধীরে ধীরে নিজেকে সামলালো, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তারপর ছলছল চোখে তাকালো শিশিরে দিকে। শিশির ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, তার পুরো শার্ট নোংরা হয়ে গেছে তবুও তার মুখে কোনো বিরক্তি নেই। এই দৃশ্যটা দেখে হিয়া সত্যিই অবাক হয়ে গেল। মাথা নিচু করে মৃদু স্বরে বলল, সরি শিশির ভাইয়া, আমি বুঝতে পারিনি হঠাৎ এমন হবে, আপনি ছেড়ে দিলেই তো হতো। দেখেন আপনিও নোংরা হয়ে গেলেন। শিশির হালকা হাসল। কই আমি নোংরা হলাম? এখনো তো তোর জামাই জামাই লাগতেছে। হিয়া হেসে ফেলল। কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ থাকল না। পরক্ষণেই তার মুখটা আবার মলিন হয়ে গেল। আপনি এখনো হাসছেন? আমি কি পচা কাজটাই না করলাম ছি? শিশির একটু কাছে এগিয়ে এলো। তবে এবার আগের মতো জড়িয়ে ধরল না, বরং একটু দূরত্ব রেখেই আলতো করে তার কপালে একটা চুমু খেল। তারপর মুচকি হেসে বলল, এই পাগলি মন খারাপ করছিস কেন? শাওয়ার নিলেই তো সব ঠিক হয়ে যাবে। হিয়া ধীরে ধীরে চোখ তুলল। আপনার ঘেন্না লাগছে না? ওহু, একটুও না। ভালোবাসি তোকে আর ভালোবাসার মানুষটার সবকিছুই ভালো লাগে। সেটা ভালো হোক বা খারাপ, এসব নিয়ে কেউ মন খারাপ করে নাকি? আর এখনো শরীর খারাপ লাগছে মিষ্টি? হিয়া মাথা নাড়ল। হুম, মাথা ভীষণ ঘুরাচ্ছে। তুই আগে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়। আমি এই জায়গাটা ক্লিন করে আসছি। হিয়া অবাক হয়ে তাকালো। আপনি এসব ক্লিন করবেন? শিশির ভ্রু তুলে তাকালো। সো হোয়াট? আমি কিছু পারি না নাকি? তেমন নয়, কিন্তু এগুলো আপনাকে করতে হবে না। আমি করে নিচ্ছি, আপনি সরুন। এই কথা বলতেই শিশির হঠাৎ রক্তিম চোখে তাকালো। তার সেই দৃষ্টি দেখেই হিয়া আর একটাও শব্দ করার সাহস পেল না। গুটি গুটি পায়ে সেখান থেকে সরে গেল। ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটতে লাগল। রুমে ঢুকেও তার মাথা যেন কাজ করছে না। সে নিজেও বুঝতে পারছে না, হঠাৎ এমন কেন হলো। তার থেকেও বড় প্রশ্ন তার সবচেয়ে প্রিয় চকলেট, যেটা দেখলেই সে খুশিতে লাফিয়ে উঠত, আজ সেটার গন্ধেই তার সহ্য হচ্ছে না, বমি চলে এলো। হিয়া এক হাত আস্তে করে নিজের পেটে রাখল, মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি জাগল। কিন্তু এই অনুভূতির কি নাম দেবে জানা নেই তার। অন্যদিকে শিশির কিচেন রুম পুরো ক্লিন করে নিজে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। রুমে ঢুকে দেখতে পায় হিয়া এখনো বের হয়নি। মুহূর্তেই সে থমকে যায়। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দৃঢ় স্বরে ডাক দেয়, মিষ্টি, তুই ঠিক আছিস তো?
কিছুক্ষণ পর হিয়া বেরিয়ে এলো, তবে এখন শাড়ি পরেনি, শুধু 3 পিচ পরেছে। সে বের হতে যাবে অমনি পড়ে যেতে নেই বিদ্যুৎ গতিতে গিয়ে শিশির দুহাতে আগলে নেয়। তারপর যত্ন সহকারে বিছানায় বসিয়ে দিল। তার গালে আলতোভাবে স্পর্শ করে ভীতু কণ্ঠে আওড়ায়, তোকে বলেছিলাম চল একটু হসপিটাল থেকে চেক আপ করে আসি, কিন্তু তুই শুনিস না। কেন আমার অবাধ্য হোস বলতো? বুঝিস না কেন? তোর কষ্ট হলে আমার বুকটা ফেটে যায়। তোর আর একটা কথাও শুনতে আমি নারাজ। এখন এই মুহূর্তে আমার সাথে হসপিটালে চল। হসপিটালে কেন যাওয়া হচ্ছে শুনি? দরজার দিকে দুজনেই তাকায়। এক এক করে রশিদ মির্জা, শান্ত, লিমা আর মিহি রুমে ঢুকে। তাদের দেখেই হিয়া খুশিতে গদগদ হওয়া অসুস্থ শরীর নিয়েও দৌড়ে গিয়ে মিহিকে কোলে তুলে নেয়। তার সারা মুখে অজস্র চুমুতে ভরিয়ে তোলে। তার প্রাণের টুকরোকে আজ অনেক দিন পর দেখতে পেল। শিশির গম্ভীর স্বরে আওড়ায়, আর বলো না ভাইয়া, মিষ্টির ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না। না ঠিক মতো খেতে পারে আর না দাঁড়িয়ে থাকতে। ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেই সে মুখ ফিরিয়ে বসে থাকে। আর এখন তো একটুর জন্য পড়ে যায়নি। তাই ভাবছি একটু পর ওকে নিয়ে হসপিটালে যাব। হিয়া এক এক করে সকলের সঙ্গে কুশল বিনিময় করল। রশিদ মির্জা হিয়াকে বুকে জড়িয়ে রাখলেন। আজ কতদিন পর মেয়েটার মুখ দেখতে পেল। অবশ্য শান্ত আর লিমা তাদের ফিরিয়ে নিতে এসেছে অনেকবার, কিন্তু তারা যায়নি। তাই আজ তিনি এসেছে, সাথে শায়লা মির্জাও। হঠাৎ শায়লা মির্জাকে রুমে ঢুকতে দেখে শিশিরে মুখের রং পাল্টে যায়। চোখ দুটো রক্তিম হয়ে উঠল। হাত, কপালের শিরা ফুলে উঠেছে। সে গর্জে উঠল, ভাইয়া, এই মহিলা এখানে কেন এসেছে? আমার সন্তানকে কেড়ে নিয়ে শান্তি পায়নি, এখন আমার সুখের সংসার ভাঙতে এসেছে। তাকে বলে দাও, শিশির এবার আর তাকে ছেড়ে দেবে না। শায়লা মির্জা শিশিরে কাছে এগিয়ে আসলেন। তার চোখে অশ্রুতে চিকচিক করছে। তার চোখ দুটো অসম্ভব ভাবে ফুলে আছে, হয়তো অনেক কান্না করার ফলে এমন হয়েছে। তিনি ধীরে ধীরে শিশির সামনে এসে দাঁড়িয়ে যায়। বাবা মাকে এবার ক্ষমা করে দে, আর সহ্য করতে পারছে না এই কষ্ট। যখন আমার বউটার উপর অত্যাচার করতেন তখন ও কিভাবে সহ্য করত? কখনো তো পেট ভরে ভাতও খেতে দেননি। সারাদিন শুধু কাজ করিয়ে গেছেন, একটুও বুঝেননি মেয়েটারও কষ্ট হয়। হিয়ার সাথে যা করেছি তার জন্য অনুতপ্ত আমি। আমি তোদের ফিরিয়ে নিতে এসেছি, একটা বার মা কে সুযোগ দিয়ে দেখার একটুও কষ্ট দেবে না হিয়াকে। মৃত্যু জেনেও মানুষ সাগরে একবারই ঝাঁপ দেয়, বারবার নয়। শিশিরে ছোট্ট কথায় শায়লা মির্জা অনেক কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না। সে বুঝে গেছে ছেলেটা এখনো তার উপর রেগে আছে। শিশির আবারও বজ্রকণ্ঠে আওড়ায়, সামান্য ছেলেকে দেখার কষ্ট সহ্য করতে পারেন না, অথচ আমার বউটার উপর দিনের পর দিন যন্ত্রণা দিয়েছেন। আমার বুকে আসার আগেই আমার সন্তানকে মেরে ফেলেছেন, এরপরেও আপনাকে ক্ষমা করব এটা ভাবলেন কিভাবে? শিশির পৃথিবীর সবাইকে ক্ষমা করতে পারলেও আপনাকে পারবে না। শায়লা মির্জার চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে ধীরে ধীরে হিয়ার দিকে এগিয়ে গিয়ে তার হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, মা, আমাকে মাফ করে দে। তোদের ছাড়া এই অসহায় মা একটুও ভালো নেই। আমি ভুল নয় পাপ করেছি, তবুও একটাবার মাফ করে দে। আমি তোর উপর অনেক অন্যায় করে। দেখ, আমার ছেলেটা আজও আমাকে ক্ষমা করতে পারেনি, ও কোনোদিন ও বাড়িতে যাবে না। তুই বল না, তুই বললেই যাবে। আমাকে কোনোদিন মা বলে ডাকতে হবে না, শুধু আমার চোখের সামনে থাকলেই হবে। তোদের ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগে, তোদের হারিয়ে ও বাড়িতে একটুও সুখ, শান্তি নেই। শায়লা মির্জার প্রতিটি কথায় হিয়ার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব 37 দ্বিতীয়াংশ। আমাকে মাফ করে দে। তোদের ছাড়া এই অসহায় মা একটুও ভালো নেই। আমি ভুল নয় পাপ করেছি, তবুও একটাবার মাফ করে দে। আমি তোর উপর অনেক অন্যায় করে। দেখ, আমার ছেলেটা আজও আমাকে ক্ষমা করতে পারেনি, ও কোনোদিন ও বাড়িতে যাবে না। তুই বল না, তুই বললেই যাবে। আমাকে কোনোদিন মা বলে ডাকতে হবে না, শুধু আমার চোখের সামনে থাকলেই হবে। তোদের ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগে, তোদের হারিয়ে ও বাড়িতে একটুও সুখ, শান্তি নেই।
শায়লা মির্জার প্রতিটি কথায় হিয়া গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। শায়লা মির্জা ডুকরে ডুকরে কাঁদছিলেন। তার কণ্ঠ কাঁপছিল, শব্দগুলো ঠিকমতো বের হচ্ছিল না। বল না মা, আমাদের সাথে যাবি? তুই বললেই শিশির মানা করবে না। শিশির হঠাৎ গর্জে উঠল, ভাইয়া, এই মহিলাকে নাটক করতে মানা করো। তার নাটক আমার সামনে যেন না করে। আমার কলিজার টুকরোকে আমার বুক থেকে কেড়ে নিয়ে এখন ক্ষমা চাইছে, বিষয়টা খুব হাস্যকর হয়ে গেল না? শায়লা মির্জার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। তার নিজের পেটের ছেলে তাকে কথার আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। শুধু একটা ভুল, আর সেই ভুল আজ তাকে ছেলের চোখে অপরাধী বানিয়ে দিয়েছে। তিনি ধীরে ধীরে সিসিরে দিকে এগিয়ে এলেন। তার পা কাঁপছে, তবুও বলতে শুরু করল, মানা হয় পাপ করে ফেলেছে, তাই বলে কি এভাবে কষ্ট দিবি? কই, আমিও তো সন্তান হারিয়েছি, তখন তো কেউ আমাকে বুঝায়নি যে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি, আমাকে সান্ত্বনা দেয়নি। তিনি হিয়া দিকে তাকালেন। হিয়ার কাছে জিজ্ঞেস কর, সন্তান হারালে মায়ের বুক কেমন করে? কতটা কষ্ট হয় সেই মায়ের? তুই অন্তত হিয়া কে সান্ত্বনা দিয়েছিস, অথচ তোর বাবা আমার পাশে পর্যন্ত ছিল না। তার কাছে টাকা সব ছিল, তাই তো টাকার পিছনে ছুটে মেয়ে হারানোর সমস্ত কষ্ট ভুলে গেল। তুই ছিলি হিয়া কে নিয়ে ব্যস্ত, আর আমি একা রুমে বসে ডুকরে ডুকরে কেঁদেছি। তারপরও সব দোষ আমার। মেয়ে তো আমারও ছিল। 10 মাস 10 দিন পেটে রেখে নিজের জীবনের সাথে যুদ্ধ করে যাকে পৃথিবীতে এনেছি, নিজের হাতে বড় করেছি, সেই মেয়েটা যখন হঠাৎ করে আমাকে অসহায় করে চলে গেল, তখন কি কষ্ট হয় সেটা তোরা বুঝিস? তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। গলা কাঁপছে, তবুও আজ ভেতরে জমে থাকা যন্ত্রণা বের হচ্ছে। মাত্র 2.5 মাসের বাচ্চার জন্য তোদের বুক ফেটে যাচ্ছ, তাহলে আমার কেমন লেগেছিল বলতো? এরপরও দোষ শুধু আমার। আমি খুনি, একটা ফুলের মতো শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি। শায়লা মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। বৃদ্ধা আগুল দিয়ে চোখের অশ্রু মুছে নেয়, তারপর নিচু স্বরে বলেন, হিয়া পায়ে ধরে ক্ষমা চাইতে হবে তাই না? দাঁড়া, তাইই করব আমি। এই বলে তিনি হঠাৎ নিচু হয়ে হিয়া পায়ে হাত দিতে গেলেন। কিন্তু ঠিক তখনই হিয়া দ্রুত সরে দাঁড়ালো। মামনি, কি করছো তুমি? তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। শায়লা মির্জাও কাঁদতে কাঁদতেই বললেন, মা, আমাকে তোদের ক্ষমা করতে হবে না। শুধু বাড়ি ফিরে চল। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি বাড়ি ছেড়ে চলে যাব, তবুও তোরা ফিরে চল। এই কথা শুনেই হিয়া বুকটা মোচড় দিয়ে উঠল। সে এক ঝটকা এগিয়ে গিয়ে শায়লা মির্জাকে জড়িয়ে ধরল। মামনি, কি বলছো এসব? তোমার বাড়ি তুমি কেন ছাড়বে? আমরাই ফিরে যাব। সব আবার আগের মতো হয়ে যাবে। মিষ্টি, কি সব বলছিস তুই? আমরাও বাড়িতে ফিরব না, তবুও কেন ওই মহিলার সাথে কথা বাড়াচ্ছিস? সিসিরে কণ্ঠে ছিল কঠোরতা, কিন্তু তার চোখে লুকানো কষ্টটা হিয়া চোখ এড়াল না। সে বুঝতে পারছিল এই রাগটা আসলে রাগ নয়। এটা গভীর ক্ষত, হারানোর যন্ত্রণা, যা এখনো রক্তাক্ত। হিয়া ধীরে ধীরে সিসিরে সামনে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ নরম। কেন যাব না আমরা? একটা ভুলকে কি আমরা সারাজীবন বয়ে বেড়াবো? সেই একটা ভুলের জন্য আমরা নিজেদের মানুষগুলোকে দূরে সরিয়ে রাখব? তাদের কষ্ট দেব? আমি পারবো না শিশির ভাইয়া, একটুও পারবো না। আমরা আজই ফিরব আমাদের নিজের বাড়িতে, আমাদের আপন মানুষের কাছে। শিশির দাঁত চেপে চোখ ফিরিয়ে নিল। তার বুকের ভেতর যেন ঝড় উঠেছে। মিষ্টি, আমাকে কঠোর হতে বাধ্য করিস না। কিন্তু হিয়া এবার আর পিছু হটল না। সে আরও এক কদম এগিয়ে এসে সিসিরে হাতটা ধরে ফেলল। শিশির ভাইয়া, আমি মা হয়ে যদি আমার সব কষ্ট, সব অভিমান ভুলে যেতে তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো বাবা, আপনার হৃদয় তো আমার থেকেও বড় হওয়ার কথা। মামনি ভুল করেছে, হ্যাঁ, অনেক বড় ভুল। কিন্তু আজ দেখেন না, তার চোখের অশ্রু, সে অনুতপ্ত, এগুলো কি মিথ্যা? একজন মা নিজের সন্তানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে বলুন? শিশির চুপ।
তার মুঠো শক্ত হয়ে আছে। হিয়া এবার কাপা কণ্ঠে বলল, আমারও তো কষ্ট হয়, এই বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আপনার সঙ্গে থাকি ঠিকই, কিন্তু পরিবারের অভাবটা আমি প্রতিটা মুহূর্তে অনুভব করি। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, তাদের হাসি, কান্না সবকিছুর অংশ হতে চাই। তোর জন্য আমি নতুন অন্য কাউকে নিয়ে আসব। তোর আর একা লাগবে না, কিন্তু আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরব না। হিয়া শিশিরে হাত শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে লাগল। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, তবুও সে থামল না। আমার অন্য কেউ দরকার নেই, আমার আপন মানুষগুলোই চাই। আমার পরিবার, আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমার সুখ দুঃখে তাদের সবাইকে চাই। তোর সুখ দুঃখ সব আমি নিজেই। তুই শুধু আমার সাথে থাকবি। আমাদের আর কাউকে দরকার নেই, বুঝতে পেরেছিস? হঠাৎ একটা ছোট্ট হাত এসে আঁকড়ে ধরল তার আঙুল। শিশির নিচে তাকালো। মিহি চোখ ভরা অশ্রু, ঠোঁট কাঁপছে। ছোট্ট মেয়েটা কিছুই পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু এটুকু বুঝেছে তার প্রিয় মানুষগুলো তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। মিহি আধো আধো কণ্ঠে বলল, চাচ্চু চলো না আমাদের সাথে, তোমাদের ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমি সারাদিন ছোট আম্মু বলে ডাকি, কিন্তু ছোট আম্মু আসে না। কেউ আর তোমার মতো কোলে নেয় না, কেউ আদর করে খাওয়ায় না, আমি কাঁদলেও সবাই বকে বলে আমি নাকি সবাইকে বিরক্ত করি। কিন্তু আমার যে ছোট আম্মু আর চাচ্চুকে ছাড়া ভালো লাগে না, আমার কষ্ট হয়, সেটা কেউ বুঝে না। চলো না আমার সাথে, আমরা আবার আগের মতো একসাথে থাকব। এই ছোট্ট কণ্ঠ, এই সরল আবদার এক নিমিষেই ভেঙে দিল শিশিরে সব শক্ত দেয়াল। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে মিহিকে কোলে তুলে নিল। তারপর গালে চুমু খেয়ে তাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই ছোট্ট উষ্ণতাতেই সে নিজের হারানো সবকিছু খুঁজে পাচ্ছে। কিন্তু একই সাথে মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর স্মৃতি। যে বাড়িতে সে নিজের প্রথম সন্তানকে হারিয়েছে, সেই জায়গায় ফিরে যাওয়ার কথা ভাবলেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তবুও হিয়া কান্না, মিহি অসহায় চোখ, এই দুটো জিনিসের সামনে সে আর নিজেকে শক্ত রাখতে পারল না। হিয়া আবার কাপা কণ্ঠে বলল, শিশির ভাইয়া চলুন না প্লিজ। মিহিও জড়িয়ে ধরে বলল, চাচ্চু চলো না। আমি আর একটুও কারো সাথে দুষ্টুমি করব না। তুমি যা যা বলবে তাই তাই করব। শিশির ধীরে ধীরে মাথা তুলল। এক এক করে সবার দিকে তাকালো, প্রত্যেকটা চোখে একই আকুতি, একই অপেক্ষা। তার চোখও ভিজে উঠল। সে একটা দীর্ঘ, ভারী নিঃশ্বাস ফেলল। যেন নিজের ভিতরের সব কষ্ট, সব অভিমান একবারে ছাড়তে চাইছে। অবশেষে খুব ধীরে বলল, আচ্ছা যাব। তার কথা শুনে হিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। হুট করে শিশিরকে জড়িয়ে ধরল। তার চোখে তখন শুধু স্বস্তি আর ভালোবাসা। কিন্তু পরক্ষণেই নিজের অবস্থান বুঝে লজ্জায় সরে দাঁড়াল। শিশির এবার মুখ ঘুরিয়ে দৃঢ় স্বরে বলল, তবে ওই মহিলাকে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলবে। তার দৃষ্টি গিয়ে পড়ল শায়লা মির্জার দিকে। শায়লা মির্জা নিঃশব্দে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। তিনি ছেলেকে ফিরে পাচ্ছেন, কিন্তু আগের মতো মা ডাক আর শোনা হবে না। তবুও তিনি মৃদু হেসে ফেললেন, ছেলেটা আজ থেকে তার কাছেই থাকবে, এটাই অনেক। হঠাৎ নীরবতা ভেঙে শিশির বলে উঠল, আব্বু, ভাইয়া চলো সবাই খাবার খেয়ে নাও। মিষ্টি আজ সব নিজের হাতে রান্না করেছে। ভাবি, তুমি একটু কষ্ট করে সবাইকে খাবার সার্ভ করে দাও প্লিজ। তার কণ্ঠে আগের মতো কঠোরতা ছিল না, বরং একটা নরম আবেশ। যেন অনেকদিন পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছে সে। লিমা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, তারপর হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, শিশির তুই আমাকে রিকোয়েস্ট করছিস কেন? আমি কি তোদের কেউ না নাকি? চলো সবাই ডাইনিং টেবিলে। আমি খাবার সার্ভ করে দিচ্ছি। তারপর আমরা ওদের জিনিসপত্র গুছিয়ে নেব। শিশির, তুই হিয়া কে নিয়ে আগে হসপিটালে গিয়ে চেক আপ করাস, তারপর সরাসরি বাসায় চলে আসবি কেমন? তার কথায় যেন সবার মধ্যে একটু স্বস্তি ফিরে এলো। এক এক করে সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু হঠাৎ ছোট্ট মেয়েটা কেঁদে উঠে কাপা কণ্ঠে বলল, চাচ্চু ছোট আম্মুর কি হয়েছে?
তুমি ছোট আম্মুকে হসপিটালে কেন নিয়ে যাবে? শিশির নিচু হয়ে মিহি গালে আলতো করে চুমু দিয়ে মুচকি হেসে বলল, তেমন কিছু হয়নি মা, তোমার ছোট আম্মু একটু অসুস্থ, তাই একটু চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। মিহি নাক মুছতে মুছতে বলল, আমি তোমাদের সাথে যাব? শিশির স্নেহভরা দৃষ্টিতে তার মাথায় হাত বুলিয়ে দিল, না মা, তোমাকে যেতে হবে না, তুমি বাবার সাথে বাসায় যাও, আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। মিহি একটু ভেবে মাথা নেড়ে বলল, আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না। সবাই ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব ৩৭ শেষাংশ। হসপিটালের করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে শিশির আর হিয়া। হিয়া মুখ স্বাভাবিক থাকলেও কিন্তু সিসিরে মুখটা শুকনো। হসপিটালের নাম শুনলেই তার বুকটা কেমন কেঁপে ওঠে। আজ তো আরো বেশি, কারণ কিছুক্ষণ আগেই হিয়া সব পরীক্ষা শেষ হয়েছে। এখন শুধু রিপোর্টের অপেক্ষা। শিশির শক্ত করে হিয়া বাহু আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছে, যেন হাতটা ছেড়ে দিলে কোথাও সে হারিয়ে যাবে। শিশির ভাইয়া, আচার। হিয়া চিৎকারে শিশির যেন হুঁশে ফিরে আসে। অবাক চোখে তাকিয়ে বলে, ও আট। হিয়া শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে বলে ওঠে, শিশির ভাইয়া, আমি আচার খাবো? কথা শেষ না হতেই হিয়া প্রায় দৌড়ে হসপিটালের বাইরে বেরিয়ে গেল। অসুস্থ শরীর নিয়েও তার এই আচরণ দেখে শিশির হতবাক হয়ে যায়। পিছু পিছু সেও ছুটে চলে। গেটের সামনে আচারওয়ালাকে দেখে হিয়া খুশিতে গদগদ হয়ে বলে, মামা, আমাকে আচার দিন। লোকটা একবার শিশিরে দিকে তাকালো। শিশির চোখের ইশারায় অনুমতি দেয়। লোকটা হেসে বলে, মা, কিসের আচার খাবে তুমি? হিয়া বিন্দুমাত্র না ভেবে ওর দেয়, সব ধরনের দিন। আর আমের আচারটা বেশি করে দেবেন, ওইটা খুব টেস্ট। লোকটা হাসতে হাসতে আচার দিতে থাকে। কিন্তু হিয়া এই আচরণে শিশিরে ভ্রু যোগল কুঁচকে যায়। সে নিজেও বুঝতে পারছে না হিয়া হঠাৎ এত টক খেতে চাইছে কেন। ঠিক তখনই লোকটা হঠাৎ বলে ওঠে, মা, তুমি কি পোয়াতি? মুহূর্তেই সবকিছু থমকে যায়। শিশির আর হিয়া দুজনেই একসাথে চমকে ওঠে। হিয়া চোখে হঠাৎ অশ্রু চিকচিক করে ওঠে। সে এক পলক শিশিরে দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। শিশিরে বুকটা কেঁপে ওঠে। সবটা বুঝে নিয়ে সে ধীরে বলে, তেমন কিছু না মামা। আসলে আমার বউ টক খেতে একটু বেশি পছন্দ করে। লোকটা একটু অপ্রস্তুত হয়ে হেসে বলে, ওহ, কিছু মনে করো না বাবা। পোয়াতি মেয়েরা তো আচার বেশি খায়, তাই বললাম। আর কোনো কথা হয় না। টাকা দিয়ে জন আবার হসপিটালের ভেতরে ঢোকে। হিয়া মুখ ফ্যাকাশে, চোখ দুটো নিচের দিকে। শিশির ওর দিকে তাকিয়ে নরম স্বরে বলে, মিষ্টি, ঠিক আছিস তো? হিয়া মাথা নাড়ে, কিন্তু কিছু বলে না। শিশির তার হাতটা আলতো করে চেপে ধরে বলে, কষ্ট পাস না মিষ্টি, আমাদের ঘরে আবারও ফুল আসবে, যে তোর কোল আলো করবে। তোকে ছেড়ে আর কোথাও যাবে না। কথাগুলো বললেও তার নিজের গলাও কেঁপে ওঠে। জনেই চুপচাপ সামনে এগিয়ে যায়। হঠাৎ, আরে দোস্ত, তুই এখানে? শিশির মাথা তুলে দেখে তার কলেজ লাইফের বন্ধু তামান্না। এখন সে একজন গাইনি ডক্টর। তামান্না এগিয়ে এসে হিয়া দিকে তাকায়। মেয়েটার মুখ গোমরা, চোখে লুকানো কষ্ট স্পষ্ট। তামান্না ভ্রু কুঁচকে বলে, পিচ্ছি ভাবি, তোমার মন খারাপ কেন? শিশির, কিছু বলেছিস নাকি? শিশির অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তামান্না দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, তমা, তুই মিষ্টিকে চিনিস? তামান্না একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, চিনব না কেন? তোর মনে নেই? ফ্রেন্ড সার্কেলে সব সময় তুই তোর মিষ্টি কে নিয়েই কথা বলতিস। যদিও আগে ওর সাথে আমার সরাসরি পরিচয় ছিল না, কিন্তু কিছুদিন আগে ও তো এসেছিল। আর রাহিম তোদের দুজনের ছবি দেখিয়েছিল, তাই চিনতে খুব বেশি প্রবলেম হয়নি। বাই দা ওয়ে, আজ আবার কেন এসেছিস? সিসিরে বুকের ভেতরটা ধরফর করতে থাকে। তার গলা শুকিয়ে আসে। সে তাড়াতাড়ি বলে ওঠে, আমার কথা থাক, আগে বল মিষ্টি হসপিটালের এসেছিল কেন?
তামান্না, ভ্রু যোগল কুঁচকে যায়। চোখের দৃষ্টি হঠাৎ কঠোর হয়ে ওঠে। সে গলায় বলে, কেন এসেছিল সেটা আমাকে জিজ্ঞেস করছিস? আর তোর নামে তো বিচার আছে। আচ্ছা শিশির, তুই এমন জঘন্য পাপ কাজ কিভাবে করতে পারলি? হিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস যেন আটকে গেছে। শিশিরও স্তব্ধ। তামান্না থামেনি, তার চোখে রাগ, কণ্ঠে ক্ষোভ জমে আছে। তুই জানিস না, একটা ফুলের মতো বাচ্চাকে মেরে ফেলা কত বড় পাপ? এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে জনের উপর। হিয়া হাত থেকে আচারের প্যাকেটটা ধীরে ধীরে নিচে পড়ে যায়। তার চোখ ভিজে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে। শিশির কাপা কাপা গলায় বলে ওঠে, তমা বোন আমার, প্লিজ পরিষ্কার করে বল। তুই কি বলতে চাচ্ছিস? তামান্না চোখ রাঙিয়ে তাকায়। তুই এখনো বুঝছিস না? কয়েকদিন আগেই তো হিয়া কে তোর শ্বশুরের সাথে পাঠিয়ে দিলি এবর্ষণ করানোর জন্য। আর এখন যেন কিছুই জানিস না। সিসিরে মাথা ঝিমঝিম করে ওঠে। সে এক পা পেছনে সরে যায়। তামান্না থামে না, বরং আরো কঠোর গলায় বলে, আচ্ছা বল তো, তুই এটা কিভাবে পারলি? বাচ্চাটা তো তোরই সন্তান ছিল। যদি লালন পালন করতে না পারিস, তাহলে পৃথিবীতে আনলি কেন? আর একটু সাবধান হতে পারতি না? তোদের মতো পুরুষদের জন্যই হাজার হাজার বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারে হারিয়ে যায়। অথচ তাদের সুন্দরভাবে জীবন যাপন করার কথা। মায়ের বুকে ঘুমানো কথা। সিসিরে বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তবুও সে কিছু বলতে পারছে না। নিজের সন্তানের মৃত্যু আর সেই দায় তার নিজের নামের ওপর চাপানো হয়েছে। সে জানতই না কিছু, অথচ সব দোষ তার। এর থেকেও ভয়ঙ্কর কষ্ট আছে, সেটাও তার জানা নেই। হিয়া ভেতরটা ততক্ষণে তছনছ হয়ে গেছে। হৃদয়ের গভীর থেকে হাহাকার উঠে আসছে। সে আর পারছে না এই কথাগুলো সহ্য করতে। তবুও নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রেখেছে। হঠাৎ শিশির মুখ বিকৃত করে বলে উঠল, তমা, তোর কোথাও ভুল হচ্ছে। আমার তো কোনো শ্বশুর নেই। ফুপাফুপি তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাহলে মিষ্টির বাবা কোথা থেকে আসলো? কথাটা বলেই হঠাৎ সিসিরে মনে পড়ে গেল। সেই দিন নীরা বাবা হিয়াকে নিয়ে এসেছিল। হয়তো সেই লোকটাই নিজেকে মিষ্টির বাবা বলে পরিচয় দিয়েছে। তামান্না কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, লোকটা বলেছিল সে হিয়া বাবা। আর সরি দোস্ত, তোদের একটা কাজ আমি করতে পারিনি। অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। সেই সময় শুধু ওই ছোট্ট বেবিটার মুখটাই চোখে ভাসছিল, তাই নিজের দায়িত্ব ভুলে গিয়ে এই কাজটা করেছি। জানি আমার এটা করা উচিত হয়নি। কিন্তু যদি তোদের আপত্তি না থাকে, তোর বেবিটা আমাকে দিয়ে দিবি? আমি ওকে নিজের সন্তানের মতো আগলে রাখব। একটুও কষ্ট পেতে দেব না। হিয়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার শরীরটা কাঁপছে। এই কষ্ট সে আর নিতে পারছে না। নিজের সন্তানকে হারিয়েছে, আর সেই ক্ষতটা সবাই বারবার নতুন করে খুঁচিয়ে দিচ্ছে। শিশির কাপা গলায় বলে উঠল, আমার সন্তান তোকে দেব মানে? তার কণ্ঠে অবিশ্বাস আর যন্ত্রণা মিশে আছে। তামান্না একটু বিরক্ত হলেও সেটা মুখে প্রকাশ করল না। সে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, সেই দিন হিয়াকে অ্যাবর্ষণ করানোর দায়িত্ব আমার ছিল। কিন্তু আমি পারিনি, কারণ আমি কোনোদিন মা হতে পারবো না। তাই সেদিন হিয়াকে অ্যাবর্ষণ করাইনি। সেই দিন মন সায় দেয়নি এমন নিষ্ঠুর কাজ করতে। সে মাথা তুলে তাকালো, চোখে জমে থাকা অশ্রু চিকচিক করছে। সে অসহায় স্বরে বলল, আমার নিজের কোনোদিন বেবি হবে না, তুই দিবি তোর সন্তানটা আমাকে? তোদের তো বেবি চাই না, তাহলে আমাকে দিয়ে দে না প্লিজ। আমি জানি কাজটা আমার ঠিক হয়নি, কিন্তু আমি এটা করতে পারিনি। নিজের তো কোনো সন্তান নেই, তাই তোর সন্তানকে আপন করে নিতে চেয়েছিলাম। সিসিরে বুক ধক করে উঠল। সে কাপা কাপা স্বরে বলল, কি বললি তুই? তামান্না এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। হ্যাঁ, আমি সত্যি বলছি। সেই দিন আমি হিয়া অ্যাবর্ষণ করাইনি। ওর গর্ভে এখনো সেই বেবিটা আছে। আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু এর বাইরে আমার আর কোনো ওয়ে ছিল না।
পারলে এই নিঃসন্তান মাকে মাফ করে দিস। কথাটা শেষ হতেই হঠাৎ করে শিশির তাকে জড়িয়ে ধরল। অপ্রত্যাশিত এই আচরণে তামান্না একদম ঘাবড়ে গেল। সে বুঝতেই পারছে না শিশির কেন তাকে জড়িয়ে ধরেছে। মুহূর্তের মধ্যেই শিশির তাকে ছেড়ে দিল। তারপর এক ঝটকায় হিয়া কে নিজের বুকে টেনে নিল। তারপর পাগলের মতো হিয়া মুখে, কপালে, চোখে অজস্র চুমু এঁকে দিতে লাগল। শিশির হঠাৎ করেই কেঁদে ফেলল। কিন্তু এই কান্না কষ্টের না, এটা ছিল অতল সুখের কান্না। আমাদের বেবি বেঁচে আছে মিষ্টি। সে যেন নিজেকেই বিশ্বাস করাতে পারছে না। সে হিয়ার বাহু আঁকড়ে ধরে তাড়াহুড়ো করে বলল, আমি বাবা হব, আমি সত্যি বাবা হব। আমার বেবিটা বেঁচে আছে। আবারও ও আমাদের কাছে ফিরে আসবে। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। হিয়াও কেঁপে উঠল। তার চোখে অশ্রু চলে এলো। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতদিনের দুঃস্বপ্ন, কষ্ট, শূন্যতা সবকিছু মিলিয়ে আজ যেন হঠাৎ আলো হয়ে ফিরে এসেছে। সে চুপ করে শিশিরে বুকে মুখ লুকিয়ে রাখল। তার ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু এই অশ্রুতে আছে এক অদ্ভুত প্রশান্তি। সে আজ খুশি, ভীষণ খুশি। এমন খুশি যা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের এই দৃশ্য দেখে তামান্না বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। সে এখনো বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে তার সামনে। হঠাৎ শিশির তার দিকে এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরে বলল, দোস্ত তুই কোনো ভুল করিসনি। তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তুই বুঝতেই পারছিস না আমি এখন কতটা হ্যাপি। আমার সন্তান বেঁচে আছে, ও আমাকে বাবা বলে ডাকবে। আমার হাত ধরে হাঁটবে, আমার কাঁধে চড়ে পুরো বাসা ঘুরে বেড়াবে। আমাকে বাবা হওয়ার অনুভূতিটা দেবে। তামান্না এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। সে ফিসফিস করে বলল, শিশির তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ আমি আজ সত্যিই পাগল হয়ে গেছি। নিজের সন্তানকে ফিরে পেয়ে আমি আজ উন্মাদ পাগল হয়ে গেছি। তুই জানিস না আজ তুই আমাকে কতটা খুশির কথা বলেছিস। তামান্না কিছুটা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। তার কণ্ঠে কৌতূহল আর অস্থিরতা মিশেল। দোস্ত বল না কি হয়েছে তোদের? তোরা এমন আচরণ করছিস কেন? তোরা তো নিজেরাই বলেছিলি তোদের সন্তানকে অ্যাবর্শন করাতে। আর আজ বলছিস বেঁচে আছে, এটা শুনে এভাবে পাগলের মতো আচরণ করছিস কেন? শিশির ধীরে ধীরে হিয়া কে আবার নিজের বুকে জড়িয়ে নিল। তারপর ভারী কণ্ঠে এক এক করে সব বলতে শুরু করল। সেই দিনের ঘটনা পুরোটা শুনে তামান্না যেন পাথর হয়ে গেল। তার শরীর, চোখ স্থির, শুধু চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। একজন মা হয়ে নিজের ছেলের এত বড় সর্বনাশ করতে পারে এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তার মনের এক কোণে একটা শান্তি কাজ করছে। বাচ্চাটা বেঁচে আছে। হয়তো সে নিজের করে পাবে না, তবে অন্তত সেই শিশুটি তার নিজের বাবা মায়ের কাছে থাকবে। এটাই তার কাছে অনেক বড় পাওয়া। শিশির ধীরে ধীরে তামান্নার দিকে তাকালো। তার চোখে অপরাধবোধ আর অসহায়তা স্পষ্ট। সে নিচু গলায় বলল, সরি দোস্ত, আমি তোকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি আমার বাচ্চাটাকে তোকে দিতে পারবো না। ও আমার একমাই কলিজার টুকরো। ওকে হারিয়ে আমরা পাগল হয়ে গিয়েছিলাম আর আজ তোর জন্যই ওকে আবার ফিরে পেয়েছি। জানি তোর অনেক কষ্ট হবে। তবুও আমরা এই বেবিটা দিতে পারবো না। কথা শেষ করে শিশির মাথা নিচু করে ফেলল। তামান্না ধীরে ধীরে নিজের চোখের অশ্রু মুছে নিল। তারপর মৃদু হাসল, একটা কষ্ট মিশ্রিত কিন্তু শান্ত হাসি। সে এগিয়ে এসে শিশিরে কাঁধে হাত রাখল। এই পাগল কাঁদছিস কেন? আমি না পেলেই কি হয়েছে? তোরা তো পেয়েছিস সেটাই অনেক। বেবিটা যেখানেই থাকুক ভালো থাকলেই হলো। তাছাড়া ও তো তোদের বেবি, আমি চাইলেই কি ওকে পেয়ে যাব নাকি? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে হালকা হাসল। তবে আজ নিজের ওপর সত্যিই প্রাউড ফিল হচ্ছে। ডক্টর লাইফে আজ আমি কাউকে এতটা খুশি করতে পেরেছি। তারপর হিয়া দিকে তাকিয়ে নরম গলায় বলল, আর হিয়া তো আমার ছোট বোনের মতো, ও সুখে থাকুক এটাই তো চাই। হঠাৎ করেই হিয়া তামান্নাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার কান্না যেন থামার নামই নিচ্ছে না।
শিশির পাশে দাঁড়িয়ে রইল, সে থামাতে গেল না। আজ তার মিষ্টি প্রাণ খুলে কাঁদুক, এতদিন নিজের সন্তানকে হারানোর যন্ত্রণা বুকের ভেতর চেপে রেখেছিল মেয়েটা। আজ সে তার সন্তানকে ফিরে পেয়েছে, এই কান্না যেন সেই জমে থাকা সব কষ্টের মুক্তি। হিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগল, আপু, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। তোমার জন্যই আমি আমার পৃথিবীটা আবার ফিরে পেয়েছি। এরপর আর কিছু বলতে পারল না সে, শুধু কেঁদেই চলল। কিছুক্ষণ পর তামান্না আলতো করে তাকে ছাড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করল। এই পাগলি মেয়ে, এবার কান্না থামাও। এভাবে কাঁদলে কিন্তু বেবিটার সমস্যা হবে। এত কষ্ট করে যাকে ফিরে পেয়েছো, তাকে কি আবার হারাতে চাও? হিয়া সাথে সাথে মাথা নাড়াল। তাহলে আর কান্না নয়, ঠিক আছে? হিয়া চুপচাপ মাথা ঝাঁকাল। তামান্না এবার শিশিরে দিকে তাকালো। শিশির, ওকে কি চেক আপ করিয়েছিস? বেবিটার অবস্থা কেমন? আর তোরা আজ হসপিটালে এলে কেন? শিশির একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলতে লাগল, ইদানিং মিষ্টির শরীর ভালো যাচ্ছে না, ঠিকমতো খেতে পারে না, শুধু বমি করে। আবার মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়। তাই চেক আপ করাতে নিয়ে এসেছি। চেক আপ শেষ, রিপোর্ট একটু পরেই পাওয়ার কথা। তামান্না সাথে সাথে একজন নার্সকে বলে রিপোর্টটা এনে নিল। রিপোর্ট দেখে তার ঠোঁটে স্বস্তির হাসি ফুটে উঠল। সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শিশিরে মুখেও হাসি ফুটে উঠল। তার বুকের ভেতর জমে থাকা ভয়টা যেন একটু হলেও কমে গেল। হঠাৎ তামান্না নিচু স্বরে বলল, হিয়া, তোমাকে একটা কথা বলবো? হিয়া মাথা তুলে তাকালো। হ্যাঁ আপু, বলো। তামান্না কিছুটা দ্বিধা নিয়ে বলল, আমি তো তোমাদের বেবিটাকে নিজের করে পাবো না, কিন্তু ওই বেবিটা কি আমাকে মা বলে ডাকতে পারবে? মানে যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। হিয়া এক মুহূর্তও দেরি করল না। সে তামান্নার হাত ধরে বলল, আপু, তুমি এমন করে বলছো কেন? তোমার জন্যই তো আমরা আমাদের বেবিটাকে ফিরে পেয়েছি। ও শুধু তোমাকে মা না, তুমি চাইলে বাবা, চাচা, চাচি, যা খুশি ডাকতে পারবে। আমাদের কোনো সমস্যা নেই, তাই না শিশির ভাইয়া? শিশির হালকা হেসে মাথা নাড়াল। শুধু মা কেন? তুই যখন খুশি আমাদের বাসায় আসবি। আমরা ওকে আজ তোর জন্যই ফিরে পেয়েছি। সেই জন্য এইটুকু করতে পারবো না। তামান্না মাথা ঝাঁকালো। এরপর নিজেদের মধ্যে কুশল বিনিময় করে যার মতো নিজেদের গন্তব্যে চলে গেল। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব ৩৮। হিয়া বাসায় ঢুকেই চিৎকার দিয়ে সবাইকে ডাক দিল। তার কণ্ঠের তীরতায় বাসার সবাই একে একে ড্রয়িং রুমে চলে এলো। তার ঠিক পেছনেই শিশির ঢুকল। আজ তার ঠোঁটে এক প্রাণোজ্জ্বল হাসি, সে ভীষণ খুশি। তাই আজ হিয়া যাই করুক, সে তার পাশে থাকবে। হঠাৎ করেই হিয়া ছুটে গিয়ে শান্তকে জড়িয়ে ধরল এবং ডুকরে কেঁদে উঠল। এতটা আচমকা ঘটনায় শান্ত একেবারে ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি হিয়াকে নিজের বাহুতে জড়িয়ে নিয়ে উৎকণ্ঠিত কণ্ঠে বলল, বোন, কাঁদছিস কেন? হিয়া চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। আজ যেন কিছুতেই থামছে না। শান্ত আরো ভয় পেয়ে গেল। হঠাৎ করে মেয়েটা কাঁদছে কেন? আর শিশির সবকিছু দেখেও নিশ্চুপ দাঁড়িয়ে আছে, এটাই তাকে আরো অস্থির করে তুলল। শান্ত আলতো করে হিয়া চোখের অশ্রু মুছে দিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, লক্ষ্মী বোন আমার, বল না কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে? ভাই আবারও তোকে কিছু বলেছে, তাই না? এই বলে সে হিয়াকে ছেড়ে শিশিরে দিকে এগোতেই হিয়া তার হাত টেনে ধরল। নিচু স্বরে বলল, না ভাইয়া, তোমার ভাই আমাকে কিছুই বলেনি। তবে জানো আজ কি হয়েছে? শান্ত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে বুঝতে চেষ্টা করছে হিয়া কি বলতে চাইছে। হিয়া তাকে ছেড়ে শিশিরে কাছে গিয়ে বলল, শিশির ভাইয়া, তুমি বলো না আজ কি হয়েছে? শিশির কিছুক্ষণ থমকে রইল। অনেক বছর পর হিয়া তাকে তুমি বলে সম্বোধন করছে, এটা তার মনে আলাদা এক অনুভূতি জাগাল। তবে সে এখন তা নিয়ে কিছু বলল না। হিয়া চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, খুশির কথাটা তুইই বল। হিয়া তার বাহু আঁকড়ে ধরে মাথা নেড়ে বলল, না না, আপনি বলুন।
শিশির একবার হিয়া র দিকে তাকিয়ে তারপর সবার দিকে চোখ বুলাল। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখে মুখে কৌতূহল আর অবিশ্বাসের ছাপ। কেউই ঠিক বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। হঠাৎ শিশির গলা খাকারি দিয়ে ডাকল, ভাইয়া। শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সে অনুভব করছে এটা নিশ্চয়ই কোনো খুশির খবর। সেই জন্য তার ভেতরেও এক অদ্ভুত স্বস্তি কাজ করল। এরপর শিশির ধীরে স্পষ্ট কণ্ঠে বলল, ভাইয়া, আব্বু তোমরা দাদা চাচ্চু হতে যাচ্ছ। আমাদের ঘরে আমাদের পিচ্চি আসছে। ও হারিয়ে যায়নি, ও আবার আমাদের কাছেই ফিরে এসেছে। কথাটা শোনা মাত্রই সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেল। কেউই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তারা যা শুনেছে তা কি সত্যি? রশিদ মির্জা ভাঙা গলায় বললেন, শিশির, কিসব বলছিস তুই? শিশির ধীরে ধীরে এগিয়ে এলো। তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি। আব্বু, আমি যা বলছি সব সত্যি। আমাদের বেবিটা বেঁচে আছে, আর ও সম্পূর্ণ সুস্থ। আমাদের বুক থেকে ও হারিয়ে যায়নি। সেদিন মিষ্টি রেবসন করানো হয়নি। শান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল, ভাই, কিসব আবোল তাবোল বলছিস? শিশির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে হসপিটালের ঘটনার প্রতিটা কথা খুলে বলল। সব শুনে শায়লা মির্জা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে সেটা দুঃখের নয়, অশেষ আনন্দের। তিনি সবসময়ই চেয়েছিলেন বাচ্চাটা আবার ফিরে আসুক, কিন্তু এভাবে ফিরে আসবে তা কখনো কল্পনাও করেননি। লিমা এগিয়ে এসে হিয়াকে নিজের বুকে টেনে নিল। আজ মেয়েটা প্রাণ খুলে হাসছে। হাসবেই বা না কেন? নিজের সন্তানকে ফিরে পাওয়ার মতো সুখ এই পৃথিবীতে আর নেই। হঠাৎ লিমা কঠোর গলায় বলল, শিশির। ভাবি, এবার কিন্তু তোর দায়িত্ব অনেক বেড়ে গেল। সবসময় খেয়াল রাখবি। ও যা চাইবে তাই করে দিবি। আর হ্যাঁ, ও খেতে না চাইলেও জোর করে খাওয়াবি। বারণ করলেও শুনবি না। বেবিটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হলে ওকে পুষ্টিকর খাবার খাওয়াতেই হবে। শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। রশিদ মির্জা স্নেহভরে মাথায় হাত বুলিয়ে বললেন, মা, অনেক সুখী হোস। জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস। আর কোনো কষ্ট যেন তোকে ছুঁতে না পারে, উপরওয়ালার কাছে এই দোয়া করি। হিয়া মুচকি হাসল। তারপর সবার সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ বারবার শায়লা মির্জার দিকেই চলে যাচ্ছিল। তবুও সিসিরে ভয়ে সে এগিয়ে যেতে পারল না। হঠাৎ শান্ত বলল, ভাই, তুই কে রুমে নিয়ে যা। আজ সারাদিন অনেক ধকল গেছে ওর। লিমা ওর জন্য খাবার পাঠিয়ে দেবে, তুই ওকে খাইয়ে দিস। শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর হঠাৎ করেই কে সকলের সামনে কোলে তুলে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এক মুহূর্তও দেরি না করে শিশির সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর এক মুহূর্তের জন্য সে মেয়েটাকে কষ্ট পেতে দেবে না, বাকি জীবনটা তাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। হিয়া গাল ফুলিয়ে এক কোণে বসে আছে। মুখ ভার, চোখে অভিমান জমে আছে, কিন্তু কেন রেগে আছে সেটা কিছুতেই বলছে না। শিশির কয়েকবার কথা বলতে চাইলেও হিয়া রাগে ফেটে পড়ে। অবশেষে শিশির একটু অধৈর্য হয়ে বলল, বউ, বল না কি হয়েছে তোর? আমি তো কিছুই করিনি, তবুও এমন রেগে আছিস কেন? হিয়া মুখ ফিরিয়ে নিল। টাচ করবেন না আমায়। আচ্ছা, করলাম না টাচ। তবুও বল তো কি হয়েছে? হিয়া ফোপাতে ফোপাতে বলল, এখন আমাকে কেন টাচ করবেন? আপনার তো আবার টাচ করার মানুষের অভাব নেই। আমি তো দেখতে পচা হয়ে গেছি, তাই আমাকে আর ভালো লাগে না। শিশির হালকা অবাক হয়ে বলল, যাহ, তুই তো নিজেই টাচ করতে মানা করলি। হিয়া সাথে সাথে জবাব দিল, আমি বললেই আপনি শুনবেন কেন? শিশির আর কিছু না বলে ধীরে ধীরে কে নিজের বাহুতে জড়িয়ে নিল। কিন্তু হিয়া সাথে সাথে তাকে ঝামটা মেরে সরিয়ে দিল। বললাম না টাচ করবেন না আমায়? শিশির এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, টাচ করলেও দোষ, না করলেও দোষ। সত্যি করে বল তো, কি করলে তুই হ্যাপি হবি? আর এমন বিহেভ করছিস কেন? ওহ, এখন আমার বিহেভই আপনার বিরক্ত লাগছে? লাগবেই তো, নতুন কেউ আছে না।
যাকে হুট করেই জড়িয়ে ধরতে পারেন। মুহূর্তেই শিশিরে মনে পড়ে গেল হসপিটালের সেই ঘটনাটা। খুশিতে আত্মহারা হয়ে ভুল করে সে হিয়া জায়গায় তামান্না কে জড়িয়ে ধরেছিল। আর সেই কারণেই হিয়া এখন এতটা অভিমান করে বসে আছে। শিশির মেকি হেসে বলল, বউ সরি। হিয়া অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আপনি আবার সরিও বলতে পারেন? মিষ্টি, আমি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছি। আমার কাছে আসলেই আপনি অধৈর্য হয়ে যান। আর আপনাকে আসতে বলেছে কে? চলে যান। শিশির দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। হ্যাঁ, চলেই যাব আমি। সে দু পা এগোতেই হিয়া আবার মুখ বাঁকিয়ে বলল, চলেই তো যাবেন, আমাকে দিয়ে আর কি করবেন আপনি? আমি তো জন্মের খারাপ, তাই না? মিষ্টি, তুই কি আমার সাথে ঝগড়া করতে চাস? এখন তো আমার সবকিছুই ঝগড়া মনে হবে। আমি পুরনো হয়ে গেছি না? এইবার শিশির আর নিজেকে সামলাতে পারল না। হিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই সে হিয়াকে টেনে নিয়ে বিছানার উপর চেপে ধরল। মুহূর্তের মধ্যেই তার কথা থামিয়ে দিল, তার অধর জোড়া নিজের ঠোঁটের ভাঁজে ঢুকিয়ে নেয়। হিয়া প্রথমে ছটফট করতে লাগল, মুক্ত হতে চাইল। কিন্তু শিশির তাকে ছাড়ে না, বরং আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর শিশির তাকে ছেড়ে দিতেই হিয়া রাগে তার বুকে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করল। খাচ্চর লোক! একটুর জন্য দমটাই বের হয়ে যাচ্ছিল। তুইই তো আগে শুরু করলি। হিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি শুরু করেছি? আপনার মতো লুচ্চামি আমি করি না, বদলোক। মাথা প্রচণ্ড গরম হয়ে আছে। এখন যদি বেশি বাড়াবাড়ি করিস, তাহলে কিন্তু ভালো হবে না। নেহাত বেবিটার জন্য তোকে ছাড়ছি, নয়তো দেখিয়ে দিতাম, সিসিরে সাথে পাঙ্গা নিলে কি হয়। হিয়া সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। তার চোখে এখনো অভিমান জমে আছে। শিশির কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছনে থেকে হিয়া কে জড়িয়ে ধরল। আলতো করে তার ঘাড়ে মুখ গুজে দিল। কিন্তু হিয়া কোনো প্রতিক্রিয়া নেই। সে আগের মতোই চুপচাপ বসে রইল। শিশির তার ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলল, বউ আই সরি। আমি তখন বুঝতে পারিনি, সত্যি বলছি। আচ্ছা বল না, এর জন্য কি পানিশমেন্ট পেতে হবে আমায়? তুই যা বলবি, আমি তাই মেনে নেব। তবুও প্লিজ কথা বল মিষ্টি। হিয়া নিশ্চুপ। শিশির আবার ডাকল, এই বউ। কোনো সাড়া নেই। হঠাৎ সে হিয়া ঘাড়ে হালকা করে কামড় বসিয়ে দিল। ব্যথায় হিয়া একটু কুঁকড়ে উঠল, কিন্তু তবুও একটা কথাও বলল না। শিশির এবার একটু নরম গলায় বলল, মিষ্টি, কথা বলবি না তো? আমি কিন্তু চলে যাব। সত্যি সত্যি কিন্তু চলে যাব। তবুও কোনো উত্তর নেই। শেষমেশ একটু অভিমান মিশিয়ে বলল, ওকে ফাইন, আমাকে যখন তোর এতটাই অসহ্য লাগে, তাহলে আমি চলেই যাচ্ছি। শিশির উঠে দাঁড়াল। সামনে যাওয়ার জন্য এক পা বাড়াতেই হঠাৎ করেই হিয়া তার হাত টেনে ধরল। তারপর দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাপা কণ্ঠে বলল, আমাকে একা ফেলে যাইয়েন না প্লিজ। শিশির থেমে গেল। তার বুকটা কেমন করে উঠল। সে আলতো করে হিয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাহলে কথা বলছিস না কেন? হিয়া মাথা নিচু করে ফিসফিস করল, জানি না। কেন কথা বলছিস না, সেটাও জানিস না? মাথা ব্যথা করছে? শিশির আর কিছু বলল না। সে বুঝতে পারল হিয়া এই আচরণের পেছনে হয়তো তার শারীরিক অবস্থা, বেবির জন্য হুটহাট মুড সুইং কাজ করছে। সে ধীরে ধীরে হিয়া কে নিয়ে বিছানায় বসল। নিজে আধশোয়া হয়ে হিয়া কে বুকে শুইয়ে দিল। তারপর খুব যত্ন করে তার মাথায় হাত বুলাতে বুলাতে আলতো করে টিপে দিতে লাগল। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব ৩৯। রাত অনেকটা গভীর। চারপাশে নীরবতা নেমে এসেছে। শিশির হিয়া কে নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে। এক হাত দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আর হিয়া নিশ্চিন্তে তার বুকেই মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ শিশির হিয়া কপালে গভীর একটা চুমু এঁকে ফিসফিস করে বলল, বউ। হিয়া আধো ঘুমের ঘোরে জবাব দিল, হুম। তখন নিচে আমাকে কি যেন বলেছিলি?
হিয়া চোখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল, কোথায়? ওই যে, নিচে। কি বলেছি? মনে নেই? ওহু। শিশির মুচকি হাসল। তারপর দৃঢ় স্বরে আওড়ায়, তুই যখন ছোট ছিলি, তখন আমাকে কি বলে ডাকতিস? হিয়া হালকা হেসে বলল, কি আবার, শিশির ভাইয়া? চকলেট চাইলে? শিশির ভাইয়া, আমাকে একটা চকলেট দাও। না দিলে? তুমি অনেক পচা, শিশির ভাইয়া। কথাটা বলতেই দুজনেই একটু হেসে ফেলল। শিশির আলতো করে হিয়া গালে হাত রেখে বলল, সেই ছোটবেলার মতো এখন থেকে তুই আমাকে তুমি বলে ডাকবি, কেমন? হিয়া একটু অবাক হল। সে ভ্রু যোগল কুঁচকে তাকায়। কেন? আপনি তো ঠিক আছে। একটুও ঠিক নেই। তুমি বলবি, মানে বলবি। আচ্ছা, কাল থেকে ডাকবো। এখন ঘুমান। না, আজ এখন থেকেই ডাক। হিয়া একটু ইতস্তত করে বলল, শিশির ভাইয়া আপনি সরি, তুমি ঘুমিয়ে পড়ো। এবার হয়েছে? শিশির সাথে সাথে মাথা নাড়ালো। নো, শিশির ভাইয়া, অনলি শিশির। কি হহ? না না, তুমি বলতে পারবো, কিন্তু নাম বলতে পারবো না। আমি আর ভাইয়ার ডাক শুনতে চাই না মিষ্টি। আজ না হয় কাল বাবা হব, এখনও যদি বউয়ের মুখে ভাইয়া শুনি, তাহলে বাচ্চা তো আমাকে মামা বলবে। তখন বাবা হয়েও তেমন ফিলিংস পাবো না। হিয়া খিলখিল করে হেসে উঠল। তাহলে কি বলবো? শিশির একটু ভেবে বলল, ও গো, কি গো, শুনছো গো, এইগুলো বলবি? নামগুলো অনেক কিউট, না? আচ্ছা ডাকবো। কিন্তু আপনি কি বলে ডাকবেন? আবার আপনি? আর আমি নতুন করে কি ডাকবো? যা বলি তাই বলবো। হিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আমার বেলায় আপনি বললে দোষ, আর আপনার বেলায় তুই বললে কিছু না? শিশির হিয়া থুতনি তুলে আলতো করে তার ঠোঁটে স্পর্শ করল। তারপর মুচকি হেসে বলে উঠল, আরে পাগলি, তুই বললে আপন লাগে। কিন্তু তুই তো আমাকে তুই করে বলতে পারবি না, তাই তুমি বলবি। আচ্ছা বল তো, যাদের তুই সবচেয়ে বেশি ভালোবাসিস, তাদের কি আপনি বলিস? হিয়া মাথা নাড়ালো। না। আর আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই তুই বলি। এখন যদি তোর ভালো না লাগে, তাহলে বদলে ফেলব। হিয়া দ্রুত বলে উঠল, না না, আপনার যা ইচ্ছে তাই বলেন। শিশির ভ্রু তুলে তাকালো। আবার আপনি? হিয়া হেসে ফেলল। সরি সরি, এবার থেকে পাক্কা তুমি বলবো। তুমি 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 তুমি। শিশির মুচকি হেসে হিয়া কে আরও কাছে টেনে নিল। কিছুক্ষণের মধ্যেই দুজনেই একে অপরের উষ্ণতায় ডুবে গিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল। হিয়া কলেজের গেট দিয়ে বিষণ্ণ মুখে বের হল। বাইরে প্রচণ্ড গরম, রোদের তাপে চারপাশ ঝলসে যাচ্ছে যেন। গেটের কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল শিশির। হিয়া কে দেখেই সে দ্রুত এগিয়ে গেল। কাছে এসে কিছু না বলেই হিয়া হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। তারপর দুজন পাশাপাশি হাঁটতে লাগল। গাড়িটা তাদের থেকে একটু দূরে রাখা ছিল। কিছুক্ষণ পর তারা গাড়িতে উঠে বসল। হিয়া কপাল, গাল বেয়ে ঘাম ঝরছে। সে ক্লান্ত, যেন শুধু শরীর নয়, মনটাও ভীষণ ভারী হয়ে আছে। শিশির এক হাত বাড়িয়ে গাড়ির এসি অন করল, আর অন্য হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে খুব যত্ন করে হিয়া মুখের ঘাম মুছে দিল। তারপর আলতো করে তাকে নিজের বাহুতে টেনে নিল। এক হাতে স্টিয়ারিং ধরেই সে গাড়ি চালাতে শুরু করল। কিছুটা পথ পাড়ি দিতেই শিশির হালকা স্বরে জিজ্ঞেস করল, মিষ্টি, তোর মন খারাপ? হিয়া কোনো উত্তর দিল না। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। তার মুখে এক ধরনের দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শিশির আরেকটু চিন্তিত হয়ে গাড়িটা রাস্তার পাশে থামিয়ে দিল। তারপর হিয়া দিকে ফিরে তার গাল দুটো আলতো করে ছুঁয়ে বলল, মিষ্টি, শরীর খারাপ লাগছে? হিয়া মাথা নেড়ে বলল, ওহু, তাহলে এমন মুখ ভার করে আছিস কেন? হিয়া ধীরে ধীরে বলল, তন্নি আজও কলেজে আসেনি। তার কণ্ঠে কষ্ট আর অজানা আশঙ্কা মিশেছিল। শিশির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম স্বরে বলল, হুম বুঝলাম। কিন্তু তন্নি আসছে না কেন?
ফোন দিলে সুইচ অফ বলে, বাসায় গিয়েও দেখেছি তালা দেওয়া। ব্যাপারটা অদ্ভুত লাগছে। হিয়া এবার তার দিকে তাকিয়ে বলল, জানি না, কিন্তু আমার তন্নি এমন না। নিশ্চয় ওর সাথে কিছু হয়েছে, যা আমাকে বলতে পারছে না। তুমি প্লিজ আমাকে ওদের বাসায় নিয়ে চলো না। আজ 3 দিন হয়ে গেল, হয়তো আজ ফিরে এসেছে। শিশির এক দৃষ্টিতে কিছুক্ষণ হিয়া দিকে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, মন খারাপ করিস না বউ। আমরা এখনই যাচ্ছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর আশ্বাস। হিয়া চোখে তখনও দুশ্চিন্তা, তবে সেই সাথে একটু ভরসার আলোও ফুটে উঠল। শিশির আবার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। প্রায় 10 মিনিটের মধ্যেই শিশির আর হিয়া তন্নি দের বাসার সামনে এসে পৌঁছাল। গাড়ি থামার আগেই হিয়া অস্থিরতা যেন চরমে পৌঁছে গিয়েছিল। দরজা খোলার সাথে সাথেই সে তড়িঘড়ি করে নেমে পড়ল। কোনো দিকে না তাকিয়েই দ্রুত পায়ে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বাগানের দিকে। সেখানে তন্ময় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হিয়া কে দেখে সে যেন আঁতকে উঠল। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, হি 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 হিয়া তুমি। হিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে ব্যাকুল কণ্ঠে বলে উঠল, ভাইয়া, তন্নি কোথায়? 3 দিন ধরে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আপনারা কোথায় ছিলেন? তন্ময় কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ভ্রু কুঁচকে বলল, তুমি জানো না আমরা কোথায় গিয়েছিলাম? হিয়া মাথা নেড়ে না জানালো। তন্ময় আবার বলল, কিন্তু তন্নি তো বলেছিল, তোমাকে সব জানিয়েছে। শুধু বলেছে শিশির ভাইয়া নাকি তোমাকে যেতে দেবে না। হিয়া বুক ধক করে উঠল। অস্থির হয়ে বলল, ভাইয়া প্লিজ, পরিষ্কার করে বলুন। কি হয়েছে? তন্নি কোথায়? তন্ময় এবার ধীরে ধীরে বলল, বনু, আমরা মামা বাড়িতে ছিলাম। আজ বনুর বিয়ে আমার মামাতো ভাইয়ের সাথে। কি হহ? হিয়া মুখ থেকে যেন চিৎকার বেরিয়ে এলো। সে হতভম্ব হয়ে শিশিরে দিকে তাকালো। চোখে অবিশ্বাস স্পষ্ট। তন্ময় তাদের প্রতিক্রিয়া দেখে বলল, তোমরা এত অবাক হচ্ছ কেন? হিয়া কাপা গলায় বলল, কিন্তু ভাইয়া তন্নি তো আমাদের কিছুই বলেনি। আর ও অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারে? ও তো নয়ন ভাইয়াকে ভালোবাসে। তন্ময় এবার সত্যিই বিস্মিত হয়ে গেল। হিয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার বোন যদি কাউকে ভালোবাসতো, অন্তত আমাকে বলতো। না ভাইয়া, আমার ভুল হচ্ছে না। ও হয়তো কখনো মুখে বলেনি, কিন্তু আমি নিশ্চিত ও নয়ন ভাইয়াকেই ভালোবাসে। হয়তো আঙ্কেলের সম্মানের কথা ভেবে চুপ করে আছে। কিন্তু এই বিয়ে হলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ ভাইয়া, কিছু একটা করুন, এই বিয়েটা থামান। তন্ময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এই শেষ মুহূর্তে আমি কি করতে পারি বলো? আর যাকে ও ভালোবাসে সে কোথায়? সে কি আদৌ তন্নি কে বিয়ে করতে চাইবে? তাদের কথোপকথনের মাঝেই শিশির চুপচাপ নিজের ফোন বের করেছিল। পরিস্থিতি বুঝে সে দেরি না করে নয়নকে ফোন করল। নয়ন শহরে ফিরে এসেছে সকালে, কাজ শেষ আগে হওয়ায় আর দেরি করেনি। শিশিরে ফোন পেয়ে এক মুহূর্তও দেরি করল না। হন্তদন্ত হয়ে ছুটে এলো তন্নি দের বাসার সামনে। শ্বাস নিতে নিতে সে এসে দাঁড়ালো শিশিরে সামনে। সে কাপা কণ্ঠে আওড়ায়, শিশির, হঠাৎ দ্রুত আসতে বললি কেন? ভাবিকে দেখে তো ঠিক মনে হচ্ছে। তন্ময়, তোমার বোন ঠিক আছে তো? তন্ময় এতক্ষণে বুঝতে পারল, তার বোনের মানুষটা এই নয়ন। লোকটার সাথে খারাপ মানাবে না তন্নি সঙ্গে, কিন্তু এতক্ষণে বলতে দেরি হয়ে গেছে। এখন কিভাবে সব সামলাবে, এই চিন্তায় তন্ময় সাথে সাথে নিজের বাবাকে ফোন করল। কিন্তু ফোন ধরছে না, এমনকি মাও ধরছে না। তন্ময় শিশিরে দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, ভাইয়া, কেউ ফোন ধরছে না। শিশির শান্ত কণ্ঠে আওড়ায়, গাড়িতে উঠো, নয়ন চল। সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসল। তন্ময় কথামতো গাড়ি চলছে, কিন্তু নয়ন এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। সে হঠাৎ উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল, তন্ময়, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে?
তন্ময় গম্ভীর মুখে বলল, ভাইয়া আজ তন্নি বিয়ে। নয়ন স্তব্ধ হয়ে গেল। সে এক প্রকার চিৎকার দিয়ে কম্পিত গলায় বলল, হোয়াট? তন্নির বিয়ে মানে? শিশির কি বলছে তন্ময়? হিয়া পেছনে ঘুরে অসহায় স্বরে সব বলল। নয়ন মুহূর্তে জমে গেল, সে কিভাবে নিজের ভালোবাসাকে অন্য কার হতে দেবে। তুই জানো রে আমার। লেখিকা বন্যা শিকদার। পর্ব 40। শিশির প্রায় 2 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তন্ময় দের গ্রামের বাড়িতে পৌঁছাল। গাড়ি থামার আগেই নয়ন আর হিয়া অস্থির হয়ে দরজা খুলে দ্রুত ভেতরের দিকে দৌড় দিল। তন্ময় তাদের পিছু নিতেই শিশিরও দ্রুত নেমে এল। হিয়া যে প্রেগন্যান্ট, এই মুহূর্তে সে যেন সেটা ভুলেই গেছে। কিন্তু শিশির ভুলেনি। তার বুকের ভেতর অজানা এক ভয় কাজ করছে। সে তাড়াতাড়ি গিয়ে হিয়া বাহু আঁকড়ে ধরল, যেন কোনোভাবে তাকে সামলে রাখতে পারে। বাড়ির সামনে আসতেই চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ লাগল। যেন আনন্দের বদলে শোক নেমে এসেছে। ভেতরে ঢুকতেই সেই অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠল। সবাই একসাথে ঘরে ঢুকতেই দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে লাল শাড়ি পরে ফ্লোরে বসে আছে তন্নি। তার চারপাশে কয়েকজন আত্মীয় বসে নানা কথা বলছে, কিন্তু সেই কথাগুলোতে নেই কোনো উচ্ছ্বাস, নেই বিয়ের আনন্দ। বরং প্রতিটি কথাই যেন তন্নি বুকের ভেতর আরও ব্যথা বাড়িয়ে দিচ্ছে। তার চোখ বেয়ে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। একটু দূরে মাথা নিচু করে বসে আছেন তন্নি, বাবা, মা, নানা, মামা, সবার মুখে একরাশ বিষণ্ণতা, অসহায়তা। এই দৃশ্য দেখে হিয়া বুক কেঁপে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে তন্নি সামনে বসে মৃদু স্বরে ডাক দিল, দোস্ত। চেনা কণ্ঠস্বর শুনেই তন্নি মাথা তুলে তাকাল। হিয়া কে সামনে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না। হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হিয়াও তাকে শক্ত করে আগলে নিল। তার নিজের চোখেও পানি চলে এসেছে। এইদিকে তন্ময় হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে দ্রুত এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়াল। কণ্ঠে অস্থিরতা মিশে আছে। আব্বু, কি হচ্ছে এসব? তোমাদের কতবার ফোন করলাম, কেউ ধরলে না কেন? আর বনু ওখানে বসে কাঁদছে, আর তোমরা কেউ কিছু বলছো না কেন? আর মিরাদ কোথায়? ওর সাথেই তো বনুর বিয়ে হওয়ার কথা ছিল। হঠাৎ নয়ন এগিয়ে এসে তন্ময় কাঁধে হাত রাখল। তন্ময় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, আপনি একটু শান্ত হন। বনু যেভাবে কাঁদছে তাতে মনে হচ্ছে বিয়ে হয়নি, তবে কিছু একটা খুব খারাপ হয়েছে, সেটা বুঝতে পারছি। নয়ন কিছুটা থেমে গেল। বুকের ভেতর ঝড় বইছে, কিন্তু নিজেকে সামলে সে শিশিরে পাশে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখ শুধু তন্নির দিকেই। এদিকে তন্ময় আর দেরি না করে বাবার সামনে গিয়ে দাঁড়াল। কণ্ঠে দৃঢ়তা, আব্বু, কিছু বলছো না কেন? বনুর কি হয়েছে? তন্নি বাবা ধীরে ধীরে মাথা তুলে কঠিন গলায় বললেন, তোর বোনের বিয়ে ভেঙে গেছে। হোয়াট? তন্ময়ের কণ্ঠ যেন কেঁপে উঠল। তিনি আবার বললেন, হ্যাঁ, মিরাদের অন্য কোনো মেয়েকে পছন্দ। তাই আমার মেয়েটাকে বিয়ের আসরে বসিয়ে রেখে কয়েক ঘন্টা আগেই পালিয়ে গেছে। কথাটা শেষ হতেই ঘরের ভেতর এক অদ্ভুত প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল। কেউ স্তব্ধ, কেউ হতবাক, আর কারো কারো মুখে অজান্তেই স্বস্তির ছাপ ফুটে উঠল। তন্ময় মুখ দিয়েও অন্যমনস্ক ভাবে বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার বাবার রক্তচক্ষু তার দিকে ছুটে এলো। তন্ময় শুকনো ঢুক গিলে দ্রুত বলল, আব্বু, আমি ওইভাবে বলিনি। আসলে। কথা শেষ করতে না দিতেই তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বুঝতে পেরেছি। আর কিছু বলার দরকার নেই। আমার মেয়েটা এখন তোর কাছে অপ্রিয় হয়ে গেছে। তাই ওর কপালে সুখ লেখা থাকবে, এটা তুই মানতে পারছিস না। তন্ময় থমকে গেল। তার মুখে কথা আটকে গেল। ঘরের এক পাশে বসে থাকা তন্নি তখনও কাঁদছে, আর হিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে কেউ কিছু বলছে না, কিন্তু সবার ভেতরেই এক অদৃশ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন কি হবে তন্নির? তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
চোখে স্পষ্ট কষ্ট আর অবিশ্বাস, নিজের বাবার মুখে এমন কথা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের একজন তার বোন, আর সেই বোনই নাকি তার কাছে অপ্রিয়। সে ধীরে ধীরে তন্নি দিকে তাকালো। তারপর নরম স্বরে ডাক দিল, বনু। তন্নি চোখ তুলে তাকাতেই তন্ময় তাকে কাছে ডেকে নিল। খুব মৃদু গলায় জিজ্ঞেস করল, তোর কি সত্যিই মনে হয় তুই তোর ভাইয়ের কাছে অপ্রিয়? তন্নি দুহাত দিয়ে চোখের জল মুছে ফেলে, ঠোঁট কাঁপছে, তবুও নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমার ভাইয়ের কাছে আমি সবচেয়ে প্রিয়। তুমি কিছু মনে করো না ভাইয়া, আব্বু কষ্ট পেয়েছে, তাই এমন বলছে। তারপর সে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, চলো আমরা বাসায় ফিরে যাই। বিয়ে হয়নি বলে আমি একটুও কষ্ট পাইনি। মিরাদ ভাইয়ার মনে হয়েছে আমি তার যোগ্য না। সে বিদেশ থেকে এত ডিগ্রি নিয়ে এসেছে, সে কি আমার মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে নাকি? আর বিয়ে না করলে কি হয়েছে? আমি বিয়ে করব না। আমি অনেক পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাদের সাথেই থাকব। তারপর হালকা কাপা কণ্ঠে তন্ময় দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি যদি তোমাদের বাসায় থাকি, তুমি রাগ করবে? তন্ময় বুকটা হু হু করে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে তন্নি মাথায় হাত রাখল। তারপর স্নেহভরা কণ্ঠে বলল, ওই বাড়িটা শুধু আমার নয়, তোরও। তুই যতদিন ইচ্ছে থাকবি, কেউ কিছু বলার সাহস পাবে না। তারপর হঠাৎই তার কণ্ঠের ভঙ্গি বদলে গেল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা নেমে এলো। আর তোকে কে বলল তোর বিয়ে হবে না? তোর বিয়ে হবে, আর আজ এখনই হবে। মুহূর্তেই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। তন্নি কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেছে। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তার বাবা কিছুটা এগিয়ে এসে কঠিন কণ্ঠে বললেন, তোর মাথা ঠিক আছে? বিয়ে ভেঙে গেছে, আর তুই বলছিস আবার বিয়ে হবে? কার সাথে বিয়ে হনে, কে বিয়ে করবে এখন আমার মেয়েকে? আমি বিয়ে করব তন্নি, কে? সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখল নয়ন। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো সে। তন্নি বাবার সামনে এসে থামল। তারপর সম্মান বজায় রেখে, কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার মায়ের একমাত্র বৌমা বানাতে চাই। দেবেন আপনার মেয়েকে আমাকে? তন্নি চোখ ছলছল করে উঠল। সে অবাক হয়ে নয়নে দিকে তাকিয়ে রইল। যেন বিশ্বাসই করতে পারছে না এই মানুষটা তাকে নিজের করে নেওয়ার জন্য এত দূর চলে এসেছে। নয়ন এক পলক তন্নি দিকে তাকালো। তারপর মাথা নিচু করে নরম গলায় বলল, আমি হয়তো আপনার মেয়েকে রাজরানীর মতো রাখতে পারবো না, কিন্তু এটুকু কথা দিচ্ছি কোনো দুঃখ, কোনো কষ্ট ওকে স্পর্শ করতে পারবে না। আমার সবটুকু দিয়ে ওকে আগলে রাখব। সারা জীবন ভালোবাসবো ওকে। আপনার রাজকন্যাকে দেবেন আমাকে? ঠিক তখনই সামনে এগিয়ে এলো শিশির। দৃঢ় কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি কি সিদ্ধান্ত নেবেন জানি না, কিন্তু একটা কথা নিশ্চিত, নয়নে কাছে আপনার মেয়ে ভালো থাকবে। আর প্রফেসর মানেই সবাই খারাপ হয় না। পৃথিবীতে ভালো খারাপ মিলিয়েই তো মানুষ। তাছাড়া ওরা জন একে অপরকে ভালোবাসে। ওদের জীবনটা ওদের মতো করে শুরু করতে দিন। আপনার মেয়েটা এতটাই বাধ্য যে, আপনার সম্মানের জন্য নিজের ভালোবাসা চাপা দিয়ে বিয়ের আসরে বসেছে। এত কিছু করার পরও কি আপনি ওদের এক হতে দেবেন না? কথাগুলো যেন সরাসরি গিয়ে লাগলো তন্নির বাবার হৃদয়ে। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে ভেসে উঠল নিজের মেয়ের মুখ, যে মেয়েটা তার সম্মানের জন্য নিজের সুখ বিসর্জন দিতে চেয়েছিল। তার বুকটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। ধীরে ধীরে তিনি তন্নির সামনে গিয়ে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যিই ওই ছেলেটাকে ভালোবাসিস? তন্নি সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি আবার বললেন, কি হলো? কথা বলছিস না কেন? ঠিক তখনই নয়ন আলতো করে তন্নি হাতটা ধরে ফেলল। একটা আশ্বাসের স্পর্শ। নরম গলায় বলল, মন যা বলে তাই বলো।
আমি তোমাকে কোনো জোর করব না। কিন্তু ভেবে বলো, তোমার পুরো জীবনটা এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তন্নি চোখের অশ্রু মুছে নিল। কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। একবার হিয়ার দিকে তাকালো, হিয়া চোখের ইশারায় তাকে সাহস দিল। তারপর ধীরে ধীরে বাবার দিকে তাকালো। মাথা নিচু করেই আস্তে করে বলল, ওনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনার সাথে থাকলে আমার ভালো লাগে। খুব শান্তি লাগে, তখন আর কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে না। মনে হয় ওনার মধ্যে এমন কিছু আছে, যা আমাকে বারবার শান্ত করে দেয়। উনি হাসলেও আমার ভালো লাগে। আর তন্নি বাকিটা বলতে পারল না। তার আগেই তার বাবা হঠাৎ করে বলে উঠলেন, তন্ময়, কাজীকে আবার ডাক। এখনই আমার মেয়ের বিয়ে হবে। মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে নয়ন হুট করেই সবার সামনে তন্নিকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল স্বস্তি, ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার তৃপ্তি। তন্নি হকচকিয়ে গেল। পরক্ষণেই নয়ন নিজের অবস্থান বুঝতে পেরে তাড়াতাড়ি তন্নিকে ছেড়ে দিল। একটু দূরে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই মুচকি হেসে তাদের দেখছিল। এরপর খুব দ্রুতই সব আয়োজন সম্পন্ন হল। কয়েক ঘন্টার মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। নতুন এক সম্পর্কে বাধা পড়ল দুটি মন। রাত প্রায় 11টা। নয়ন তন্নিকে নিয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়াল। চারপাশ নিস্তব্ধ, শুধু রাতের হালকা বাতাস বইছে। তবে নয়নে মুখে কোনো ভয় নেই। কিন্তু তন্নি, সে ভয় একেবারে কুঁকড়ে আছে। অজানা এক আশঙ্কা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। সে শক্ত করে নয়নে আর টাকরে ধরল, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। সদর দরজার সামনে এসে নয়ন কলিং বেল চাপ দিল। দরজা খোলার সাথে সাথেই একটা উড়ন্ত ঝাঁটা সোজা এসে পড়ল তাদের দিকে। নয়ন আগেই আন্দাজ করেছিল। তাড়াতাড়ি তন্নিকে টেনে সরিয়ে নিল। দেখা গেল তার মা দরজায় দাঁড়িয়ে আছেন, চোখ মুখ লাল, রাগে ফুঁসছেন। তিনি গর্জে উঠলেন, গোলামের পুতো, সেই কোন দুপুরে বের হইছিস, আর এখন বাসায় আসিস? ফোন করছি, ধরিস না। কোথায় ছিলি তুই? হঠাৎ তার চোখ পড়ে নয়নে পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির দিকে। চোখ কুঁচকে বললেন, আর তোর পেছনে কে দাঁড়িয়ে আছে? ওকে টেনে বের কর। যদি কোনো মেয়ে হয়, চুল টেনে ছিঁড়ে ফেলব। এই কথা শুনে তন্নি ভয় আরো শক্ত করে নয়নকে আঁকড়ে ধরল। নয়ন শান্তভাবে বলল, রিল্যাক্স আম্মু। এত হাইপার হচ্ছ কেন? আর কার চুল ছিঁড়বে তুমি? ও আমার বউ। কথাটা শুনেই নয়নে মা যেন বিস্ফোরিত হলেন। কি বললি? তুই আবার বিয়ে করেছিস? কোন চুন্নিকে এনে হাজির করেছিস? তাড়াতাড়ি ওই মেয়েকে বাড়ি ফিরিয়ে দিয়ে আয়। আমার বৌমা আমি নিজে পছন্দ করে আনব। আর গোলামের পুতো, দুদিন আগে বললি একজনকে বিয়ে করবি, আজ আবার আরেকজনকে বিয়ে করে আনলি? নয়ন একটু হেসে বলল, আম্মু, আগে দেখো তো আমার বউটাকে। আমি এই চুন্নিকে দেখব না। আজকালকার মেয়েদের সাহস দেখো। না জেনে শুনে বিয়ে করে চলে আসে। নয়ন তন্নিকে সামনে আনতে চাইল। কিন্তু তন্নি নড়ছে না। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি যাব না, আপনার মা আমাকে মারবে। এই কথা শুনে নয়নে মা আবার রেগে উঠলেন। ওই দেখ, আসতে না আসতেই আমার ছেলেকে আমার থেকে দূরে সরাচ্ছে। অবশেষে নয়ন জোর করেই তন্নিকে সামনে নিয়ে এলো। আর তন্নিকে দেখেই নয়নে মা থমকে গেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে থাকার পর হঠাৎ তার মুখে বিশাল একটা হাসি ফুটে উঠল। এই মেয়েকেই তো আমার বেশি বেশি পছন্দ। ছেলে দিয়ে আমি কি করব? বৌমার জন্যই তো ওই গোলামের পুতকে মানুষ করেছি। বলেই তিনি দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরলেন। তার গাল, কপাল, মুখে একের পর এক চুমু খেতে লাগলেন। তন্নি পুরোপুরি হতবাক। এমন আচরণ সে একদমই আশা করেনি। একটু আগেও যিনি ঝাঁটা নিয়ে তেড়ে আসছিলেন, তিনিই এখন তাকে আদর করে ভাসিয়ে দিচ্ছেন। তিনি তন্নি হাত ধরে বললেন, চল মা, ভেতরে চল। প্রায় টেনে হিচড়ে তাকে ভেতরে নিয়ে গেলেন। পেছনে দাঁড়িয়ে থাকা নয়ন অসহায় মুখে বলল, আম্মু, নিজের ছেলেকে একা রেখে এভাবে চলে গেলে?
চুপ কর গোলামের পুতো। তোকে দিয়ে আমি কি করব? আমার বৌমা এসেছে, এইটাই আমার সুখ। বাসর ঘরে গুটিসুটি হয়ে বসে আছে তন্নি, অবশ্য ঘরটা তেমন করে সাজানো নেই, শুধু নামে বাসর ঘর। তন্নি পুরো রুমে চোখ বুলায়। রুমটার অবস্থা বেহাল, তার ভাইও তো ছেলে কিন্তু সে এমন অগোছালো নয়। তবে নয়নের রুম দেখে মনে হচ্ছে অনেক দিন হলো গুছানো হয় না। বউ নিজ হাতে রুম গুছাবে বলে সব অগোছালো করে রেখেছি। নয়নের কণ্ঠস্বর পেয়ে তন্নি কেঁপে উঠল। হুট করে নয়ন তার সামনে এসে বসল, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে গায়ে জড়ানো শার্ট খুলতে শুরু করল। তা দেখে তন্নি শুকনো ঢুক গিলে। সে কিছুটা পিছিয়ে যেতেই নয়ন মুচকি হাসল। রিল্যাক্স বউ, এই অল্পতে ভয় পেলে চলবে নাকি? বাকি কথা রাখলাম, তাই বলে সামান্য শার্ট খুলতেছি বলে এভাবে ভয় পাবে? তন্নি কিছু বলল না। নয়ন আবারও বলে, ওকে ফাইন, এসব রাখো। এবার বলো তো আমাকে বর হিসেবে পেয়ে কেমন ফিল হচ্ছে তোমার? তন্নি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নয়ন অবাক হলো না, বরং তন্নি কপালে হালকা ঠোঁট ছোঁয়ায়, তারপর ফিসফিস করে, আজকের জন্য শান্ত আছো ইট, ওকে বাট আগামীকাল থেকে আমার সেই তন্নি কে চাই, যে সব সময় হাসি খুশি থাকে, আমার সাথে অযথা ঝগড়া করে। অবশ্য মাইর দিলেও খুব বেশি প্রবলেম হবে না বিক্স বউ, এর হাতে মাইর খাওয়ার সৌভাগ্য সবার হয় না। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল তন্নি। নয়ন সেই হাসির দিকে তাকিয়ে মুচকি হাসল। ঠিক এভাবে হাসবে কেমন? তন্নি মাথা নড়াল। দুজনেই কিছু সময় চুপ রইল, তারপর হঠাৎ তন্নি বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? আচমকা নয়ন তার কোলে মাথা রেখে বলতে লাগল, আমি জানি আপনি কি বলবেন ম্যাডাম। আমি দুদিন আগে কাকে বিয়ে করতে চেয়েছি তাই তো? চলো আজ না হয় সব বলেই দেই। একটা চঞ্চল মেয়ে ছিল, যে সব সময় আমার সাথে ঝগড়া করত, কিন্তু তাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। আম্মুকে তার ছবি দেখিয়ে বলেছিলাম মেয়েটি কেমন। আম্মু সাথে সাথে ওর দিয়েছিল, তার ছেলের সাথে বেশ ভালো মানাবে মেয়েটাকে। আর তাকেই বউ করে নিয়ে এলাম। তন্নি এবার বুঝতে পারল সেই মেয়েটাই তন্নি। তন্নি মনে মনে খুব খুশি হল। নয়ন আবারও বলল, শোনো না বউ, আজ না আমি বড্ড ক্লান্ত। আজ আর কিছু বলতে পারছি না। তবে তুমি চাইলে অন্য কিছু করতে আমার বিন্দুমায় আপত্তি নেই। তন্নি বড় বড় চোখ করে তাকালো। তা দেখে নয়ন উঠে বসলে এবং নাক ছিটকিয়ে আওড়ায়। ছি, শেষ মেশ তুমিও পচা হয়ে গেলে। আমি পজিটিভ ভাবে বললাম, আর তোমার মাথায় এই পচা জিনিস ঘুরে? আমি তো বলতে চেয়েছি আজকে রাতের শহর ঘুরে দেখবে। তন্নি লজ্জা পেল। তারপর নয়ন উঠে দাঁড়িয়ে নিজের ক্যাবিনেট থেকে কয়েক সেট থ্রি পিস এনে তার হাতে দিল, তারপর মুচকি হেসে বলে, বিয়ের আগেই বউ, এর জন্য টুকটাক কিছু জিনিস কিনে রেখেছি। এখান থেকে যেটা ভালো লাগে পরে এসো। সবাই তো এই রাতটা একই ভাবে কাটায়, তবে আমরা তার ব্যতিক্রম হব। আজ পূর্ণিমার রাতে বউকে নিয়ে বাইক রাইডে যাব। কি বলো বউ? কথা সেনা মায় তন্নি খুশিতে গদ গদ হয়ে নয়নকে জড়িয়ে ধরল। পরক্ষণেই লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। বয়সের থেকেও মেয়েটা বাচ্চামো বেশি করে, তবে এই বাচ্চামো নয়নে ভীষণ প্রিয়। চলবে।